অনুষ্ঠান বা আশ্রয়স্থল অনেকেতে সভ্যবৃন্দ, কর্মীবৃন্দ ও এখানে আশ্রিতজনদের সকলকে ভোসলা ও শ্রদ্ধার পক্ষ থেকে হার্দিক অভিনন্দন জানাই। এখানে আমরা আগেও কয়েকটি অনুষ্ঠান করেছি, ওইখানকার সহযোগিতাও পেয়েছি। এবার আসি আমাদের অনুষ্ঠানের কয়েকটি কথা। স্বাস্থ্যই সম্পদ, হেলথ ইজ ওয়েলথ, আমরা ছোট থেকে বইয়ে পড়েছি, বড়দের মুখেও শুনেছি। এই স্বাস্থ্যকে রক্ষা করতে চাই একটি সুস্থ, সুন্দর ও অবসাদমুক্ত মনে, কারণ মনের সঙ্গে আমাদের স্বাস্থ্যের সম্পর্ক অঙ্গাঙ্গিভাবে জড়িত। আজকের অনুষ্ঠান এই বিষয়ের উপর ভিত্তি করে অনুষ্ঠিত হতে চলেছে। আজ এই অনুষ্ঠানে উপস্থিত আছেন ডক্টর এবং কয়েকজন স্বাস্থ্যকর্মী, যাদের আলোচনার মাধ্যমে আমরা সবাই উপকৃত হব। ওনাদের মূল্যবান সময় বার করে আমাদের এই অনুষ্ঠানে এসেছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য। এখানে উপস্থিত সকলকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। এবার আমরা পরবর্তী পর্যায়ে যাব। আমাদেরই এই ভোসলা প্রবীণ সদস্য শ্রী শেখরবাবুকে আজকে একটি এই অনুষ্ঠানে গান করার জন্য অনুরোধ করছি। উনি খোলা গলায় একটু গান করে শোনাচ্ছেন। নমস্কার, নমস্কার। আমাদের উপস্থিত সমস্ত ডাক্তারবাবু এসেছেন আমাদের এই আবাসনে অনেক দাস। এখানে আমাকে ভোসলা থেকে, আমি ভোসলা মেম্বার, আমার নাম শেখর চন্দ্র ব্যানার্জি, বিষ্ণুপুরে থাকি। আমি একটা গান পরিবেশন করে আপনাদের শোনাচ্ছি। মঙ্গল দীপ অন্ধকারে দুর্যোগালোয় ভরপুর, তবুরা বিশ্বাস করে না তুমি আছো, তাদের মার্জনা করো প্রভু। মঙ্গল দীপ জ্বেলে অন্ধকারে দুর্যোগালোয় ভরপুর, তবুরা বিশ্বাস করে না তুমি আছো, তাদের মার্জনা করো প্রভু। ও যে তুমি আলো দিতে প্রতিদিন সূর্য ওঠাও, ওদের বুঝিয়ে দাও সেই তুমি পাথরেও ফুল যে ফোটাও। জীবন মরুতে করুণা ধারায় ঘর প্রভু, মঙ্গল দীপ জেলে অন্ধকারে দুচোখালোয় ঘর প্রভু, তবুরা বিশ্বাস করে না তুমি আছো, তাদের মার্জনা করো প্রভু। ও বলো তার কি অপরাধ, জন্ম নিয়েছে যার পাকে, তোমার ক্ষমা দিয়ে তুমি ফোটাও
পদ্ম করে তাকে ভুল পথে গেলে তুমি এসে আর ধরো প্রভু মঙ্গল দীপ দেলে অন্ধকারে দু চোখ আলোয় ভরপুর তোরা বিশ্বাস করে না তুমি আছো তাদের মার্জনা করো প্রভু মঙ্গল দীপ দেলে। নমস্তে। আমাদের সময় কম, এবার আমরা যাবো অভ্যর্থনা করবে। আমাদের এখানে উপস্থিত আছেন ডক্টর হক সাহেব। সেই হক সাহেবকে আমাদের শ্রদ্ধা ও হোসলা এনজিওর পক্ষ থেকে এবং ওনার যে সভাপতি শ্রী দিলীপ মুখোপাধ্যায় ওনাকে আহ্বান করবো এবং আমাদের যে অনিকেত আছেন সে ওনার অনিকেতের দাদা তিনি আসুন, যে ডাক্তার হক ওনাকে এবং রিঙ্কু ম্যাডাম আছেন, ওই রিঙ্কু ম্যাডামকে বলবো যে ডাক্তার হককে ম্যাগাজিনটা একটু দিয়ে দিন। এবার আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের অবন্তিকা ম্যাডাম এবং নেহা ম্যাডাম। ওনাদের দুজনকে আমরা আমাদের পক্ষ থেকে একটু অভ্যর্থনা জানাবো। আমাদের এই যে ঘোষণা বার্তা, এটা আমাদের খুবই গৌরবের। এই যে ম্যাগাজিন, এই ম্যাগাজিনটি আমাদের ওনার সাথে দিচ্ছেন আমাদের ম্যাডাম কন্যা ম্যাডাম। কন্যা ম্যাডামকে আহ্বান করবো। এর পরবর্তী আমাদের আছেন উপস্থিত আছেন জ্যোতির্ময় বাবু। ওনাকে আমাদের মধ্যে সবচেয়ে সিনিয়র মোস্ট যে সদস্য আছেন তার শ্রী বন্দনা হাজরা, শ্রীমতী হাজরাকে আমি ডাকবো ওনাকে যেন আমাদের গর্বের প্রস্তাব বার্তা যে ম্যাগাজিন ওনাকে দিয়ে সমাজ খুবই গৌরবের আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ডক্টর সাহা দীপক বাবু। ওনার জন্য আমাদের শুভেচ্ছা অভ্যর্থনা রইল। ওনাকে মূল মঞ্চে বসার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। ওনার জন্য জোরে একটা হাততালি। যাই হোক, আমাদের খুব সময় কম, ওনারা সময় বেঁধে দিয়েছেন যে আমাদের খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে প্রোগ্রাম শেষ করতে হবে। সেই জন্য আমরা দ্রুত সাথে ছুটে চলেছি। বুঝতে চাস না তুই কিভাবে বোঝায় এবং কত কথা বুঝবি না তাও জানি কতটা ভাড়া ছেঁড়া খুঁড়ি ভাঙা লাগায় ওদের সাথে আনা গোনা তো থাক না ব্যস্ত কতগুলো ঢাকিয়ে রাখি সাঁড়ালে না হলে জাল আসবে। সে কি বুঝিস
নিঃশব্দ কান্নার আওয়াজ। মানসিক স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য বলতে আমরা কি বুঝি? মুক্ত মনের শরীর, সেই সঙ্গে হতাশা, বিষণ্ণতা, মানসিক চাপ তার থেকে সম্পূর্ণ মুক্ত। সমাজে বসবাস করতে গেলে আমরা যেন পুরোপুরি সামাজিক বাধার সম্মুখীন না হই, তাই প্রচেষ্টা। আমরা যখন পড়ি তখন আমাদের মাস্টারমশাই আমাদেরকে একটা কথা বারবার বলতেন। সে কথাটা হলো, সাউন্ড মাইন্ড, সাউন্ড বডি ইজ গুড ফর এডুকেশন। কিন্তু আজকে আমাদের স্লোগান হোক, সাউন্ড বডি, সাউন্ড মাইন্ড ইজ গুড ফর আওয়ার সোশ্যাল লাইফ। আমি আমাদের যে শ্রদ্ধা এবং ভোসলা তাদেরকে খুব ধন্যবাদ জানাবো। এইরকম একটি স্থান অনেকে যারা আশ্রয় হারা, তাদের যে নিঃশব্দ কান্না, তাদের যে হতাশা, তাদের যে বিষণ্ণতা, না তাদের হতাশার কোনো কারণ নেই, তাদের বিষণ্ণতার কোনো কারণ নেই, তাদের উদ্বেগের কোনো কারণ নেই, তাদের স্নিগ্ধ রজনী যাপন করার আর কোনো কারণ নেই। আজকে আমাদের আহ্বানে বিষ্ণুপুরের স্বাস্থ্য ব্যবস্থা আমাদের সাথে আগিয়ে এসেছেন এবং ওনাদের মূল্যবান কিছু পরামর্শ দেবেন। যাই হোক, আজকে আমরা মূল পথে যাব। আমি ডাক্তারবাবুকে বলবো, আর তার সাথে ডক্টর সাহা আছেন, ওনাকেও অনুরোধ করবো যেন উনি একটু আলোকপাত করেন। উনি আমাদের বুঝিয়ে বলবেন মানসিক স্বাস্থ্য রক্ষার মৌলিক বিষয়গুলো কি, আমাদের মানসিক স্বাস্থ্য কেন খারাপ হয়, কারণগুলো কি কি, মানসিক রোগ তার সম্বন্ধে আলোকপাত করবেন। মানসিক রোগ আমার কি বংশগত, জিনগত, এই বিষয়ে আলোকপাত করবেন। কি খেলে আমাদের মানসিক রোগের শিকার হব না, ভালো থাকবো, এবং আমরা সাধারণ স্বাস্থ্যবিধি কি কি মেনে চলব, যার জন্য আমরা সুস্থ স্বাভাবিক সমাজে একটা ইতিবাচক বার্তা দিতে পারি। সেই বিষয়ে আমি ডক্টর হক ওনাকে ওনার মূল্যবান বক্তব্য বলার জন্য, আমাদের উপদেশ দেওয়ার জন্য আমি অনুরোধ জানাই। ঠিক আছে, আমরা বিষ্ণুপুর স্বাস্থ্য জেলার পক্ষ থেকে এখানে উপস্থিত হয়েছি। আপনারা এতক্ষণ বিষয়টা বুঝতে পেরেছেন যে কি সাবজেক্টের উপরে আমরা আজকে আলোচনাটা রাখবো। হসলা এবং শ্রদ্ধা যে খুব ভালো একটা উদ্যোগ নিয়ে আমাদের কাছে আবেদন করেছিলেন, আমাদের মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অফিসে আবেদন করেছিলেন। সেই আবেদনের প্রেক্ষিতে স্যার আমাদের সঙ্গে বসেন এবং আলোচনা করে আমরা একটা তারিখ ঠিক করি, যা আজকের দিন। এবং আমি এখানে সবাইকার সঙ্গে পরিচয় করে দেওয়ার আগেই বলবো যে এত সুন্দর একটা পরিবেশ আপনারা তৈরি করেছেন এবং সেটাকে বজায় রেখেছেন, এর জন্য আপনাদের প্রথমেই অভিনন্দন জানাই। এবং হসলার পক্ষ থেকে যে সমস্ত বিশিষ্ট জনেরা উপস্থিত আছেন, মার্জনা করবেন, সবার নাম আমার জানা নেই। তো হসলা এবং শ্রদ্ধা দুটো ক্ষেত্রেই যে সমস্ত বিশিষ্ট ব্যক্তিবর্গ মেম্বার্স আছেন যারা, তাদেরকে আমাদের মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অফিস থেকে এবং আমাদের ডিস্ট্রিক্ট মেন্টাল হেলথ ইউনিট থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি অনিকেত যে ফাউন্ডেশন আছে, আমার ভালো লাগলো এত সুন্দর পরিবেশ
যে বজায় রেখেছেন এবং এই পরিবেশে আমাদের আলাদা করে বলার সুযোগ করে দিয়েছেন মানসিক স্বাস্থ্য নিয়ে, তার জন্য ধন্যবাদ। এবং এখানে যারা ইনমেটসরা রয়েছেন, যারা এখানে থাকছেন, বসবাস করছেন, সমাজ থেকে একটু বিচ্ছিন্ন বলতে পারেন, কিন্তু তা সত্ত্বেও আপনারা যে এখানে আছেন এবং আশা করি আপনারা ভালোই আছেন, এগুলো দেখে আমাদের ভালো লাগছে, স্বাভাবিক। এবং আমি প্রথমেই সবাইকার সঙ্গে একটু পরিচয় করে দিতে যাবো আমরা কারা এসেছি। আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট ডাক্তারবাবু, ডিস্ট্রিক্ট হসপিটালের ডক্টর শান্তানুর হক স্যার, এবং তার পাশে যিনি বসে আছেন মিসেস অবন্তিকা বৈদ্য, উনি সাইকিয়াট্রিক নার্স, এবং তার পাশে যিনি বসে আছেন উনি নেহা ঘোষ, উনি কমিউনিটি নার্স, এবং পাশে আমাদের ডক্টর সাহা উপস্থিত রয়েছেন। আমাদের সৌভাগ্য ওনাকে আমাদের পাশে পেয়েছি। তো যে সাবজেক্টের উপরে আজকে আলোচনা, সেটা হচ্ছে যে বার্ধক্য বয়সে মানসিক স্বাস্থ্য। সেই বার্ধক্য বয়সে এসে মানসিক স্বাস্থ্য আমরা কিভাবে ভালো রাখবো, এ বিষয়ে আলোচনা কেন্দ্রীভূত থাকবে। তো প্রথমে বলি কিছু তথ্য যা আমাদের কাছে আছে, সেটা হচ্ছে যে 60 বছর বয়স, এই বয়সের পরে সংখ্যাটা 2030 সালে এমন গিয়ে দাঁড়াবে যেখানে প্রতি 6 জনের মধ্যে একজন থাকবে অবশ্যই 60 বা 60 ঊর্ধ্ব। এটা 2030 সালের মধ্যে হবে। এবং এই জিনিসটা খুবই আমাদের কাছে কোপ আপ করা, এই জায়গাটাকে কিভাবে আমরা মেনটেন করবো, কিভাবে তাদেরকে ভালো রাখবো, এই জায়গাগুলো বিবেচনা করার জায়গা রয়েছে। এবং এখনই 60 বছরের এবং 60 বছরের ঊর্ধ্বে যারা রয়েছেন, যে সমস্ত বিশিষ্ট মানুষরা রয়েছেন, তাদের সকলের মধ্যে অন্তত 14% মানুষ যারা মানসিক সমস্যা নিয়ে সেগুলোর সঙ্গে লড়াই করে বেঁচে আছে এবং ভালো আছে। আরো কিভাবে ভালো থাকবো, এই শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মনটাকে কিভাবে ভালো রাখবো, এবং মনটাকে ভালো রেখে কিভাবে আমি আমার বাকি যে পথ চলা, সেই পথ চলাটুকু সুস্থ স্বাভাবিক রাখতে পারবো, এই আলোচনাটাই আজকে হবে। এবং আপনারা মূল্যবান আলোচনার অংশীদার, এবং আমরাও স্যারের কাছ থেকে আশা করছি ভালো কিছু কথা আমরাও শুনতে পারবো, আমাদের অভিজ্ঞতা হবে। এই ধরে আমার কথা আমি শেষ করেছি, এবং এরপর আমাদের বিশিষ্ট ডাক্তারবাবু ডক্টর হক সাহেব বেশি হবে। নমস্কার, গুড আফটারনুন সবাইকে। আচ্ছা, আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি খুব ভালো বক্তা নই, মানে গুছিয়ে সব কিছু বলতে পারি, বাট আমি যেটুকু বলবো আশা করি আপনাদের হয়তো কিছুটা হলেও হেল্প হবে। আমাকে প্রথমেই বলতে বলা হয়েছে যে মানসিক অসুস্থতা এটা কি জেনেটিক, মানে হচ্ছে ফ্যামিলিগত ব্যাপার, না আর অন্য কোনো কারণ থেকেও এটা হতে পারে। দেখুন, যেমন শারীরিক স্বাস্থ্য একটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয়, সেরকম মানসিক স্বাস্থ্যটা আমাদের কাছে ততটাই গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে আজকে। তো যেহেতু মানুষরা আগে বেশি শারীরিক অসুস্থতাকেই জোর দিত, মানসিক ব্যাপারটা অতটা মানুষের কাছে অতটা গ্রহণযোগ্যতা ছিল না বা জানা ছিল না, একটা স্টিগমার কারণে হয়তো সবাই সেইভাবে ব্যাপারটা নিত না। কিন্তু আজ হচ্ছে আমাদের অনেক উন্নত আমরা হয়েছি, অনেক ধরনের মিডিয়া হয়েছে, এখানে প্রচার হচ্ছে, একে অপর থেকে জানতে পারছে যে না, মানসিক সুস্থতাটাও আমাদের খুবই জরুরি। এবার বলি যে মানসিক অসুস্থ শুধু কি আমাদের বয়স্কদের হয় না, বড়দের হয় না, কি হয়? বলা হয়েছে যে মানসিক অসুস্থ যে কোনো বয়সেই হতে পারে, সে জন্মের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যে কোনো সময়ই হতে পারে, যে কাউরই হতে পারে। যে কেউ ভাবে যে আমার আগে তো ছিল না, এখন কেন হলো, এরকম কোনো ব্যাপারই না। দেখুন, যে কোনো অসুখের একটা হচ্ছে যে জেনেটিক পার্ট থাকে, যে হ্যাঁ বংশগতভাবে সে পেয়ে আসছে। এবার কোনটা অসুখ কত পার্সেন্টেজ পেয়েছে সেটা আমাদের অনেক সায়েন্সরা অনেক গবেষণা করে বা অনেক করে সব করে পেয়েছে, যে কিছু ক্ষেত্রে কত পার্সেন্টেজ ক্ষেত্রে কত পার্সেন্টেজ, ওর ক্ষেত্রে কত পার্সেন্টেজ, এরকম করে পেয়েছে। তো দেখা গেছে কম বেশি বেশিরভাগ অসুস্থতায় কিছু না কিছু হলেও মানে পরিবারতান্ত্রিকভাবে চলে আসছে। যেমন হচ্ছে যে বয়সকালে আমাদের বেশিরভাগ যে অসুখগুলো হয় সেটার মধ্যে প্রথমেই আসে যে ডিমেনশিয়া বলে, যেটা বলা হয় স্মৃতিভ্রম। ঠিক আছে, তো ডিমেনশিয়া
আপনি শুনে হবেন যে অ্যালজাইমার বলে একটা ডিমেনশিয়া রোগ হয়। এক্ষেত্রে দেখা গেছে যে মানে বেশিরভাগটা না, তাহলে তবুও অনেকটাই এটা বংশগত, মানে সে আগের জিন থেকে পড়ে। এরকম একটা হচ্ছে যে অ্যাপোলাইকোপ্রোটিন বলে একটা ন্যাপোইজিন বলে একটা কথা আছে, সেটা অনেকের কাছে পাওয়া গেছে। তার মানে এটা ধরে নিচ্ছে যে হয়তো এটা বংশগতভাবেই আসে, ঠিক আছে। এছাড়াও যে অনেক ধরনের ডিমেনশিয়া আছে, যেমন হচ্ছে যে বলা হয় যে ভাস্কুলার ডিমেনশিয়া, মানে যেসব পেশেন্টের যাদের স্ট্রোক হয়, ব্রেন স্ট্রোক হয়, তারই হচ্ছে হেমারেজিক মাথায় রক্ত জমতে পারে বা স্কিনে যেখানে রক্ত চলাচল কম হয়, তাদের ক্ষেত্রেও এই ডিমেনশিয়া রোগটা হতে পারে। আর একটা হচ্ছে ফ্রন্টোটেম্পোরাল বলা হয়, যে আমাদের যে ফ্রন্টাল হেড আছে, টেম্পোরাল হেড আছে, এইখানকার যদি ব্রেনের পার্টে কোনো কিছু হয় তাহলে সেখানে ডিমেনশিয়া হতে পারে। এরকম অনেক ধরনেরই আছে, দুই বডি ডিমেনশিয়া, এইসবগুলো আছে। তো বেশিরভাগটা যেটা হচ্ছে যে জেনেটিক ব্যাপারটা আসছে ওই অ্যালজাইমারের ক্ষেত্রে আছে। অ্যালজাইমার নামটা কেন দেওয়া হলো? সে অ্যালজাইমার একজন সায়েন্টিস্ট ছিলেন, উনি এই ব্যাপারটা নিয়ে গবেষণা করেছিলেন, পরে ওর থেকে মানে উনি ব্যাপারটা সবার সামনে আগে নিয়েছিলেন বলে অ্যালজাইমার নাম হয়েছে, ঠিক আছে। আচ্ছা, আর কি কি কারণে হতে পারে? শুধু মানে যে মানসিক রোগগুলো আর কি কি কারণে হতে পারে? একটা হচ্ছে যে বলা হয় আমরা এখন অনেকে যারা আছি, অ্যাডাল্ট এজে আছি বা চাইল্ড মানে অ্যাডাল্টহুড বা তার একটু মিডিল এজে, অনেকে অনেক ধরনের নেশা জাতীয় জিনিসে আমরা জড়িয়ে পড়ছি। বিশেষ করে দেখা গেছে যারা হচ্ছে ক্রনিক অ্যালকোহলিক, অনেক দিন ধরে মদ খেয়ে আসছে, তাদের ক্ষেত্রে এই রোগ হওয়ার চান্স অনেক বেশি। তাছাড়া আরও অনেক ধরনের, যেমন হচ্ছে ক্যানাবিস বা গাঁজা বা এইসব নেশা বা অপিওয়েড মানে মরফিন জাতীয় এইসব নেশা বা আরও যে ছোটোখাটো আজকাল অনেকে টিভিতে অনেক অ্যাড দেখা যায়, সেই গরমিগুলো এইসবগুলো থেকে হতে পারে। আর কি কারণ হতে পারে? কিছু যে শারীরিক অসুস্থতা, যেমন হচ্ছে আমাদের হাইপার টেনশন অনেকেরই হয়ে থাকে, কারোর ডায়াবেটিস আছে, এদের এইসব রোগীরা যারা অনেক দিন ধরে ভোগেন তাদের ক্ষেত্রেও এই ডিমেনশিয়া রোগটা পরবর্তীতে গিয়ে হওয়ার চান্সটা বেড়ে যায়। আচ্ছা, আরেকটা হচ্ছে যে খাবার দাবার, আমরা কি খাবার খেলে আর হয়তো মানসিক অসুস্থতা কমে। খাবার দাবার অবশ্যই একটা গুরুত্ব আছে। যেমন বলা হয়েছে যে আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি যে ব্যালেন্স ডায়েটটা হচ্ছে আমাদের জন্য উপকারী, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা ভারতে যারা বসবাস করে সবার পক্ষে সবসময় ব্যালেন্স ডায়েট খাওয়া সম্ভব নয়। হয়তো কেউ জোগাড় করতে পারে না, কাউরি আছে পারছে সেই মতো খায় না, বা হচ্ছে যে কেউ কোনোটা জিনিসই বেশি পছন্দ করে, কেউ ভাত তো ভাতই খেয়ে যাচ্ছে, ওটা কোনো কিছু ভালো লাগছে না। ব্যালেন্স ডায়েটের ব্যাপারটা হচ্ছে যে সব কিছু মিলিয়ে যে সব থেকে আমরা হালকা হালকা পুষ্টি নেব, সেটা আমার শরীরের জন্য যথেষ্ট হবে। যেমন হচ্ছে যে মানে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এটা একটা হচ্ছে যে ব্যালেন্স করে মেনটেন করে চলে, তার সঙ্গে যে ভিটামিন আছে, মিনারেল আছে, এগুলো সব মিলিয়ে খেতে হবে। তার জন্য হচ্ছে সব ধরনের খাবার খেতে হবে, কোনোটা খাবো না, এটা খাবো, এটা বাদ দেবো, এইরকম ব্যাপার না। আর একটা ব্যাপার হচ্ছে যে সিডেন্টারি লাইফস্টাইল বলা হয়, যে সে সেরকম বসে বসেই সব কিছু করছে, হাঁটা চলা করছে না, এক্সারসাইজ করছে না, যোগা করছে না, সব কিছু এখানে বাড়ি থেকে বেরোচ্ছে, সঙ্গে গাড়ি, আবার সেই অফিস যাচ্ছে, আবার গাড়ি, সকালবেলা একটু হাঁটবো, এরকম কিছু কেউ করে, তখন এইসব ব্যক্তিদের ক্ষেত্রে দেখা গেছে যে নন কমিউনিকেবল ডিজিজ বলে যেটা বললাম, যে প্রেশার, হাইপার টেনশন আর ডায়াবেটিস, এইসব রোগী বেশি হয়, ওখান থেকেও ডিমেনশিয়া, এইগুলো অনেকটা ব্যাপার আছে। আরেকটা হচ্ছে যে যেটা আমরা বেশিরভাগ ক্ষেত্রে ইগনোর করি, যে মানে কাউরি হয়তো মিডিলেতে বিয়ে হয়েছে, হয়তো ডিপ্রেশনে ভুগছে, অবসাদে ভুগছে। এবার হচ্ছে অবসাদের তো ট্রিটমেন্ট আমাদের অনেক ধরনের আজকাল এসছে, কিন্তু সে হয়তো লোকে কি বলবে যে আমি অবসাদে ভুগছি, বা লোক জেনে যাবে যে আমার মানসিক অসুখ হয়েছে, এইসব কারণে সেরকম ট্রিটমেন্টটা করাতে চায় না। তারা গিয়ে দেখা যায় যে শেষে এত বাজে অবস্থা হয়ে যায় যে তখন আর ট্রিটমেন্ট করে লাভ হচ্ছে না। এইসব রোগীরাও মনোরোগ দিকে বেশি পড়ে বা সিভিয়ার ডিপ্রেশন লেভেল চলে গেলে তখন সেখান থেকে ফেরানো হয়। আচ্ছা, আরেকটা কি কোশ্চেন করেছেন বলে যাবে? আমরা কি কি লক্ষণ দেখে আমরা বুঝতে পারবো যে আমরা মানসিক স্বাস্থ্যের শিকার? আজ কি খেলে বা কি করলে আমরা সুস্থ, স্বাভাবিক, সুন্দর জীবনযাপন করতে পারবো এবং সামাজিক
আর স্যার কয়েকটা রোগ এগুলো তো আমরা প্রায়ই শুনি এই টিভি মাধ্যমে, যদি একটুখানি আমাদের আলোকপাত করেন তো। একটা একটা করে বলি। আচ্ছা, যে বললেন যে মানসিক রোগের কি কি লক্ষণ হতে পারে। মানসিক রোগ অনেক ধরনের হয়, এক একটা রোগের এক এক ধরনের লক্ষণ, সবারই একই রকম লক্ষণ থাকবে তা কিন্তু নয়। যেমন হচ্ছে যে যেহেতু এটা বয়স্কদের ক্ষেত্রে আমি বেশিরভাগ ক্ষেত্রে বলি যে ডিমেনশিয়া রোগ কথাটা যেটা বললাম, সেটার ক্ষেত্রে হয় যে আমাদের তো বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সব কিছুই বাড়ে, এটা ধরে নিতে হবে। তো যেমন হচ্ছে যে আমরা যেমন বয়স বাড়ি, কারণ আমাদের মধ্যে যে সেলগুলো আছে ওরাও বয়সে বাড়ে, মানে এজিং প্রসেসে চলে যায়। তো শেষে যেতে যেতে একটা সময় আছে যে ওদেরও মৃত্যু ঘটে, আমরা বলা হয় যে অ্যাট্রোফি কথাটা বলি, যে শুকিয়ে যাওয়ার ব্যাপারটা এরকম। ঠিক আছে, তো কি হয় যে আমাদের এবার শুকিয়ে গেলে একটা মানে আমাদের যে ব্রেন আছে, ব্রেনের নিউরন আছে, নিউরনগুলো হচ্ছে একটা আরেকটার সঙ্গে ইন্টারকানেক্টেড। ঠিক আছে, মানে শুধু একটাই সব কিছু কাজ করে বাকিগুলো কাজ করে না, মানে একটা আরেকটার সঙ্গে মিলেমিশে কাজ করে। এটা বলি না যে সবাই মিলে কাজ করলে হালকা হয়ে যায়, সেরকম ব্রেনের ব্যাপারটাও তাই, যে আমাদের যে নিউরন আছে, নিউরনগুলো বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ওরাও হচ্ছে এজিং প্রসেসে যায়, শেষে গিয়ে মারা যায় বা অ্যাট্রফি হয়ে যায়। যেটা মরে গেল সে তো তার বাকি জায়গা থেকে কানেকশনও কেটে গেল। তো কি হয় যে আমরা যে প্রতিদিন যা কাজকর্ম করি সেখান থেকে কিছু শিখি, কিছু মাথায় থাকে, কিছু বেরিয়ে যায়। তো যেটা ডিমেনশিয়ার ক্ষেত্রে মেন লক্ষণ হচ্ছে স্মৃতিভ্রম, এই জন্য বলা হয় যে আমরা ভুলে যাওয়ার ব্যাপারটা, ফরগেটফুলনেস কথাটা আছে, যে ভুলে যায়। ভুলে কোনটা? দেখুন, আমাদের তিন ধরনের মেমোরি থাকে। একটা বলা হয় লং টার্ম মেমোরি, যে আমার জন্ম কখন হয়েছে, আমি কোন স্কুলে পড়েছি, আমার স্কুলের হেডমাস্টার মশাই কি ছিলেন, বা আমার ছেলে মেয়ের জন্ম কখন হয়েছে, এগুলো সাধারণত আমরা ভুলি, এটাকে বলা হয় লং টার্ম মেমোরি। এগুলো হচ্ছে ব্রেনগুলো সহজে শুকায় না, মানে এগুলো এদিন অতটা হয় না। আর একটা বলা হয় যে রিসেন্ট মেমোরি, হচ্ছে আমরা কয়েকদিন বা কয়েক ঘন্টা আগে কি করলাম, সেটা হচ্ছে যে রিসেন্ট মেমোরি। ঠিক আছে, আর একটা হচ্ছে ইমিডিয়েট মেমোরি, যে এখনই আমি কি বললাম না বললাম সেটা মনে করাটা হচ্ছে ইমিডিয়েট মেমোরি। তো কি হয় যে ডিমেনশিয়ার ক্ষেত্রে যে আমাদের যে লং টার্ম মেমোরি, ওইটার ক্ষেত্রে কোনো রকম ক্ষতিগ্রস্ত হয় না। যেটা হয় হচ্ছে যে শর্ট টার্ম মেমোরি আর হচ্ছে ইমিডিয়েট মেমোরি। যে আমি হয়তো যে দুপুরবেলা কি খেয়েছি, আমাকে পড়াশোনা জিজ্ঞেস করছে, আমি ভুলে গেছি। এটা ডিমেনশিয়া পেশেন্টদের হয় না, কই আমাকে খাবার তো দেয়নি, আমি তো খাইনি, এই নিয়ে বাড়িতে একটা ঝগড়া হয়। হ্যাঁ, তোমাকে খাবার দিয়েছি, তুমি এক্ষুনি বলছে খাবার দেয়নি, এই নিয়ে যারা কেয়ার গিভার আছে তাদের সঙ্গে হয়ে যায়। যেমন কোথায় কিছু রেখেছে, কোথায় ধরুন কাউকে টাকা দিয়েছে, হয়তো সেটা হয়তো ভুলে গেছে, যে হ্যাঁ যে টাকা দিয়েছো, আমি তো টাকা দিইনি, ভুলে গেছে, ব্যাপারটা ওনার দোষ নেই। এটা হচ্ছে যে এটা রোগেরই একটা লক্ষণ, যে ভুলে যাওয়ার ব্যাপারটা থাকে। এটা হচ্ছে যে সিভিয়ার লেভেল অনেক সময় ভুলে যাওয়াটা কি হয়, যে আমি আমার নিজের ছেলে মেয়েকেও চিনতে পারি, হয়তো আমি আমার স্ত্রীকেও চিনতে পারি না, তখন ওকে হয়তো বোন বলছি বা মাসি বলছি বা কিছু একটা বলেছি, এরকম লোকের সামনে বললে যে একে বলা হচ্ছে তারও তো খারাপটা লাগবে, বাট উনি ইচ্ছে করে বলছে তার না, ব্যাপারটা আমার মাথা থেকে চলেই গেছে। ঠিক আছে, এটা হচ্ছে ভুলে যাবে। আর একটা হচ্ছে বলা হয় ইরিটেবিলিটি, মানে খিটখিটে ভাব হয়ে যাবে। এই যে ভুলে যাওয়া থেকে যে মনে রাখতে পারছে না, তখন অনেক সময় কি কখন কোনটা বাজে, সকাল কখন, দুপুর কখন, রাত কখন, অনেক সময় এই টাইমটা ওরিয়েন্টেশন থাকে না। এবার একটা মানুষ যদি ওরিয়েন্টেশন না থাকে, তখন হচ্ছে যে ভেতর থেকে একটা আনস্টেবিলিটির মধ্যে কাজ করে, তখনও খিটখিটে আছে, অল্পতেই রেগে যাচ্ছে, মানে বেশি বেশি কথা বলছে, এখানে সেখানে বেরিয়ে যাচ্ছে, রাস্তায় বেরিয়ে যায়, গাড়ির মাধ্যমে, এই জ্ঞানটুকু থাকে না। সেটা বাড়ির লোকের কাছে হ্যাঁ যখন তখন তালা খুলে বেরিয়ে যাচ্ছে, এই করছে, সেটা একটা ব্যাপার। তাহলে একটা হচ্ছে যে মেন হচ্ছে ভুলে যাওয়া একটা লক্ষণ, একটা কিছু পেশেন্ট হচ্ছে ডিপ্রেশনে চলে যায়, যে একটা ওর সাথে বলছে, কিছু খাচ্ছে না, কিছু বলছে না। আরো কি হয়, ওদের মধ্যে একটা অ্যাঙ্গার ইস্যু থাকে, অনেক সময় ভাব করে খুব রেগে গিয়ে জিনিসপত্র ভাঙচুর করতে পারে, কাউকে মারতেও পারে, মানে অ্যাটাক করতে যায়, এরকমও ঘটনাটা হয়েছে। আরও কি হতে পারে যে নিজেরা সুইসাইডেও অনেক সময় চলে যায়,
যে ভালো না লাগা থেকে, যে ওই যে বয়স বাড়ার কারণে ডিমেন্সি একটা রোগ হয়েছে, তার একটা লক্ষণ হচ্ছে অবসর ডিপ্রেশনে। এবার যারা হচ্ছে যে খুব সিভিয়ার ডিপ্রেশনে চলে যায়, তখন ওরা একটা চিন্তা আছে যে আমার বেঁচে থেকে গিয়েছে, মরে গেলে ভালো, এইসব করেছে, সুইসাইডও করতে পারে। আরেকটা আছে যে সব থেকে বেশি বাড়িদের কাছে, লোকের কাছে বেশি খারাপ লাগে যখন সাইকোসিস লেভেল চলে যায়। সাইকোসিস ব্যাপারটা হচ্ছে যে ওর রিয়ালিটি থেকে সরে যায়। তখন হচ্ছে সন্দেহ যে কেউ হয়তো আমাকে মারতে আসে, কেউ অ্যাটাক করতে আসে। তখন কী হয় যে একজন বাড়িতে কেউ এসছে, বিপদ আত্মীয় হয়তো এসছে, সেই ভেবেছে যে হয়তো ও আমাকে অ্যাটাক করতে আসে, তখন গিয়ে হাতের কাছে যাবেন, তাকে মারতে পারে। এই একটা ব্যাপার আছে। রাতে একদম ঘুমাতে চায় না, ঘুম আসে না তো কী করে, মানে মেডিসিন ছাড়া একদমই ঘুমাতে চায় না। এবার একটা মানুষ যদি না ঘুমায়, পাশে মানে হয়তো সারাদিন কাজ করে এসে রেস্ট নিচ্ছে, উনি গিয়ে দরজায় নক করছে, এবং প্রমোশন তত উঠাচ্ছে, তাহলে সেটা একটা মানে ফ্যামিলি পরিবেশ পুরোটাই বাহত থাকে। এইসব জিনিসগুলো হতে পারে। এই মোটামুটি ডিমেনশিয়ার ক্ষেত্রে আর একটা হচ্ছে যে বয়স্কদের আর একটা যেটা কমন রোগ হয়, সেটা অনেকটা ফ্যামিলিগত হিস্ট্রি আছে। যেমন হয় পার্কিনসন ডিজিজ। পার্কিনসন ডিজিজ যেটা আপনি বাংলা ভাষায় যেটা বলা হয় যে কম্পন জনিত রোগ। কী হয় যে সে বসে থাকে তখন হাত কাঁপে, পা কাঁপে, এরকম করে কথা বলে তখন কথা জড়িয়ে যায়, রিজিডিটি হয়, মানে কথাটা ভালো করে বলতে পারে না। আর একটা হচ্ছে চলাফেরাও ধীরগতি হয়ে যায়। এটাও সে আমাদের যে মাথার ব্রেনের যে নিউরন আছে সেগুলো ডিজেনারেশন হয়, মানে সেগুলো ক্ষয়জনিত কারণে ওগুলো আর ঠিকঠাক করে কাজ করতে পারে না। তখন ওদের হচ্ছে যে কোঅর্ডিনেশন ভাব চলে যায়, ঠিকঠাক করে মানে সব কিছু ব্যালেন্স করে যে চলাটা সেটা হয়ে ওঠে। এইগুলো লক্ষণতা হতে পারে। আর হচ্ছে এই দুটো হচ্ছে যে বোর্ডে বেশি কমন। আরও সব যেগুলো আছে যেমন এক ধরনের অবস্থা যেমন জড়িত কারণ যেটা বললাম যে ডিমেনশিয়ার মধ্যে এগুলো এই সবগুলো হতে পারে। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ। তো আমাদের পরে জানতে চাচ্ছি, আমাদের যে এই শ্রদ্ধা এবং খোসলা এই প্রতিষ্ঠানটি মেনলি সিনিয়রদের নিয়ে কাজ করে। এখন আমরা যারা সিনিয়র লোক আছি তারা অনেক সময় লেগে যায়, উদ্বিগ্ন ভাব, হতাশা ভাব, হ্যাঁ, ভুলে যায়, তাহলে ওইটা তো ভুলে যায়। এইরকম তো এটা তো অনেকে বলেন বয়সের ধরেন, আমরা আমরা কি সন্তুষ্ট মানে আর কিভাবে সন্তোষ প্রকাশ করবো যে ঠিক আছে আমি মানসিক রোগের শিকার না, যে এটা আমার হচ্ছে বয়সজনিত ব্যাপার, এইটা হ্যাঁ, যে আমাদের প্রতিষ্ঠানটাই মানে সিনিয়রদের নিয়ে কাজ। কারণ আমরা এখন অনেক সময় কোনো একটা ওষুধের নাম আরো ভুলে আছি, কোনো আপনি ডাকবো, আরে কি সত্যি কি আমি মানসিক রোগের শিকার, আমার মানসিক স্বাস্থ্য কি ঠিক নেই? আপনি কাইন্ডলি একটু বুঝিয়ে বলেন। না না, দেখুন এটা বললাম বয়সজনিত কারণ, এটা হয়তো সবারই কম বেশি একটা হতেই পারে। কাউরি হয়তো বেশি হবে, কাউরি কম হবে, কাউরি হয়তো হবে না, কিন্তু বেশিরভাগ বলা হয়েছে যে আফটার 60 ইয়ার্স যত এজ বাড়বে এই অসুখ হওয়ার সম্ভাবনা তত বাড়বে। এটা আমি চাইলেও প্রিভেন্ট করতে পারবো, এটা চাইলেও প্রিভেন্ট, কিন্তু আমরা যেগুলো কিছু মেডিসিন ইউজ করি এটাকে প্রসেসটাকে জাস্ট ডিলে করা হয়, বাট প্রিভেন্ট করা যায় না। এখন পর্যন্ত কোনো মেডিসিন আমাদের কাছে আসেনি যে এই রোগটাকে আমরা আটকে দেবো, যে এটা রোগ হবে না বা হলেও ভালো হয়ে যাবে, এরকম কোনো মেডিসিন আজ পর্যন্ত আসেনি। যেটা এসছে যে যেটা হয়তো 5 বছর হতো সেটা আমরা ডিলে 15 বছর করতে পারি, সেটা একদম কোনো 0% চলে যাবে সেরকম কখনোই হবে। ঠিক আছে, এবার হচ্ছে এইসব পেশেন্টকে একটা তো হতে হবে যে এটা আমারও হয়েছে অন্যরা হবে, এটা একটা শান্তি, যেটা সবারই রোগ, এটা আমার হাতে নেই আটকানো। ঠিক আছে, বাট কী করতে হবে যে যাদের ভুলে যাওয়া, নিজেকে কি করতে হবে। অনেক সময় যারা লিখতে পড়তে দেন তাদেরকে আমি বলবো যে কিছু হলে যে আমি মনে রাখতে পারবো কি না, এই ভয়েসটাকে লিখে নিই। যদি মনে রাখতে না পারে তখন আবার ওটা পড়লে হয়তো মনে চলে আসে, এটা একটা হতে পারে। এখানে যেহেতু ভূমি আমরা সবাই মিলে আছি, আমরা ফ্যামিলিতে থাকি কি একজন আর একজনের হেল্প করি, এখানে সবার ক্ষেত্রে তো একই লেভেলে অসুখ হবে সে তো নয়, কাউরি কম বেশি আছে, যে উনি সুস্থ আছেন সে তার দায়িত্ব নিলেন, আর একজনের দায়িত্ব নিলে, এইভাবে একে অপরকে হেল্প করলে মনে হয় না যে কেউ এতে অসুবিধায় পড়বে। ঠিক আছে, সবাই মিলে পরিকাজ হারের দিন নাই যাচ্ছে, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, আর হচ্ছে নিজেকে মন খারাপ করার কিছু নেই, যেহেতু আপনার হাতে নেই যে এই অসুখ কেন হলো, আমি
কিছু করিনি কেন বলুন? এটা হচ্ছে উপরওয়ালাই ঠিক করে দিয়েছে, এইরকমই হবে, আমারও হবে, আপনারা হবে, সবার হবে, এই হচ্ছে না। এবার বলা হয়েছে যে যাদের এজ বেশি, বিশেষ করে যারা 80, 70 পাস করে 80, 90 হয়েছে, ওদের ক্ষেত্রে সব থেকে বেশি সমস্যা হয়। বাকিরা সে মোটামুটি অল্প সাপোর্ট পেলে, কেয়ার গিভার অল্প সাপোর্ট পেলে সে পুরো নর্মাল লাইফ লিড করতে পারে। যাদের হচ্ছে আরও বেশি বয়সে, তাদের ক্ষেত্রে কনস্ট্যান্ট কেয়ারের জন্য কেয়ার গিভার লাগবে, এটা কীভাবে করতে হয়। আর হ্যাঁ, ডাক্তারবাবু আপনার কাছে পড়ে যাচ্ছি। এখন আমাদের এই শিবিরে আমরা খুব ভাগ্যবান যে আমাদের উপদেষ্টা ডক্টর সাহা উনি প্রতিষ্ঠান মোস্ট সিনিয়র এবং আমাদের খুব গার্জেন করতে পারেন। তো ওনাকে আমি একটু অনুরোধ করবো, আমরা মানে কিভাবে ভালো থাকবো এবং আমাদের খাওয়া দাওয়া, আমাদের তো বয়স কম, আমরা অনেক সময় একটুখানি বেশি খেয়ে ফেলি, বেশি চিন্তা করি। হ্যাঁ, আপনি যদি জাস্ট একটুখানি আমাদের যদি গাইডলাইন দেয়, একটু আলোকপাত করেন, তাহলে আমার খুব ভালো লাগলো। তারপর স্যার আমার আপনি একটুখানি। আমার বয়স হচ্ছে 72। আমি এখন ওই আপনাদের বলে খুব স্বাভাবিকভাবে আমি আর ওনাদের মতো ওই আমি যেহেতু অ্যাডমিনিস্ট্রেশনে ছিলাম, আমি এখন প্রফেশনে আছি, এই সাধারণ লিমিটে আছি। তো আমার যেটা মনে হচ্ছে, আমার খুব ভালো লাগছিল, একটা খুব সুন্দর করে গোটা ব্যাপারটাকে বোঝাবার চেষ্টা করলেন, বিজ্ঞানটা বোঝাবার চেষ্টা করলেন। তো আমি ওই বিজ্ঞানের ছাত্র হয়েও বলছি, আমি ঠিক ওই দিকটা একটু সাময়িক বন্ধ রেখে আমি দু চারটে কথা বলার জন্য আমাকে বলা হলো। আমি একজন ছাত্রকে বলেছিলাম আমার শরীর খারাপ, আমি যার জন্য আমি আসতেও পারবো না, কিন্তু আমি লোক সামলাতে পারিনি। যখন আমি শুনলাম আমার অফিস থেকে, আমার এক্স অফিস থেকে আমার লোকজন আসবে, আমি তাদের কাছে কথাবার্তা নিজেকে একটুখানি উদ্বুদ্ধ করবো। যাই হোক, আমি সেই কথাবার্তা শোনার মনে করছি। সবাইকে শুভ অপরাহ্ন, নমস্কার, শুভেচ্ছা, ভালোবাসা, আন্তরিক অভিনন্দন জানিয়ে প্রথম যে কথাটা বলতে হয় আর কি, ডাক্তারবাবু এখান থেকে শেষ করেননি, অথচ আমি সেখান থেকে একটু শুরু করছি। যে ঘটনা বলেছিল যে আমাদের বেবি আসা, এর থেকে মুক্তি লাভের উপায় খুব সুন্দরভাবে করেছে। একটা বয়সের পর সেটা 50 হতে পারে, আমরা ধরে নিই একটা মাঝামাঝি সময় 50, 60, তারপরে 70। একটা বয়সের পর আমাদের শরীরের যে নিউরনের কথা বলছিলেন, এই সেলগুলো নতুন করে আর কোনো তৈরি হয় না। তাহলে আমাদের যে স্বাধীনতাটা পাওয়ার কথা, এটা কোনোভাবেই আমরা ফিরে পাবো না। এটা কারো আগে হয়, কারো একটু পরে হয়। কিন্তু এই জায়গাতে আমার মানে বলার যে কথাবার্তাগুলো, সেটা হচ্ছে যে আমি খুব কাছ থেকে, মানে আমাদের উপদেষ্টা হিসাবে বলছি না, আমি খুব পাশাপাশি হোসলা এবং শ্রদ্ধার মানুষজনকে পাশে থেকে দেখেছি। তাদের অ্যাক্টিভিটি, তাদের কার্যকলাপ, এই 50 থেকে 60-এর উপরের মানুষজনকে নিয়ে যেভাবে তারা দিনের পর দিন এগিয়ে যাচ্ছে, এই অ্যাক্টিভিটি একটা মানুষকে, আমার নিজের বিশ্বাস, এটা বিজ্ঞানের সাথে হয়তো মিলবে না, কিন্তু আমার নিজের বিশ্বাস তারা আরও 60 থেকে 70 ভাগ অন্তত, ওই যে 100 ভাগের কথা বলা হচ্ছিল যে তৈরি হবে না, কিন্তু এই 60 থেকে 70 ভাগ আমরা অনেকটাই নিজেদেরকে অনুপ্রাণিত করতে পারবো, নিজেদেরকে আরো বয়সে করে তৈরি করার চেষ্টা করবো। এই কারণেই বলছি, ওনাদের বেশ কিছু অ্যাক্টিভিটিস আছে যেটা শুধু আমাদের এখনকার দিনে আপনারা শুনে থাকবেন বা জেনে থাকবেন। বিশ্বে আমি আমার ক্ষেত্রে ডাক্তারবাবু আরো ভালো বলেছেন বা বলবেন। আমার নিজের ধারণা, আমার নিজের যা অভিজ্ঞতা, এই বয়সে এসে আমি যা শিখেছি, আমি ডাক্তারি ছাত্র হয়েছি বা বিজ্ঞান নিয়ে পড়েছি, আর জীবনের অভিজ্ঞতা থেকে বুঝেছি, এখন যতখানি না আমরা আমাদের শারীরিক রোগ আছে, প্রায় 50 থেকে 60% রোগ মানসিক। এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। একটা আমরা অনেক রকমভাবে দিতে পারি। খুব সাধারণভাবে যদি আমি বোঝাতে চাই, আমরা দেখতে পাবো, আমি নিজে বিশ্বাস করবো, আমি অনেক জায়গায় বলি, আমি যখন সময় জীবন ছিল,
তখন আমি ওই আমাদের অভিজ্ঞতা থেকে পড়েছি, আমাদের যা রোগ জ্বালা আছে, আমরা তো সবাই রোগ নিয়ে ব্যস্ত। রোগটা হচ্ছে একটা মানসিক রোগটাও একটা রোগ, আবার স্বাস্থ্যের ডেফিনেশনটাও একটা অদ্ভুত। আপনারা জানেন শারীরিক আমাদের হেলথের ডেফিনেশনই হচ্ছে শারীরিক সুস্থতা, মানসিক সুস্থতা আর পরিবেশগতভাবে সুস্থতা রাখাটা হচ্ছে আমাদের টোটাল স্বাস্থ্য বলতে যা বোঝায় সেটার মধ্যে পড়ে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি যদি ধরে নিই, এই যে আমাদের এখানে আউটডোরে গেলে দেখতে পাবেন 1000 করে লোক যাচ্ছে, ডাক্তারবাবুদের পক্ষে সম্ভব নয়। এটা খুব বাস্তব কথা। আমরা যেভাবেই নিই না, একজন ডাক্তারবাবুকে এত রোগী দেখা কোনো সময় ওই কত ঘন্টার মধ্যে ওই কোনো রকমে দেখে দিলাম বা চিকিৎসা যেটুকু করার করলাম, মানে আমি আউটডোরে করে দিচ্ছি, তো সম্ভব নয়। আগে এই রোগীগুলো এত হাজার হাজার লোক আসছে কেন? আউটডোরে প্রতিদিন দেখবেন কিছু না কিছু অন্তত কম করে 700 থেকে 800, এখন আরো বেড়েছে জানি না, অনেক রোগী আসে। তো তারা ভালো হচ্ছে, তো নিশ্চয়ই ভালো হচ্ছে, তারা হাসপাতালে আসছে। বেশিরভাগ জায়গাটায় আমাদের শারীরিক রোগ জ্বালায় 50% লোকে বা 60%, আমি আরেকটু বাড়িয়ে দেবো, 60% লোকের আমরা চিকিৎসা করতে পারি। বাকি 40% যে রোগ, তার মধ্যে 10 থেকে 15%, এটা আমি আবার বলছি, এটা আমার নিজের অভিজ্ঞতা বা বিশ্বাস থেকে বলছি, জানি না আপনাদের সাথে একমত হবে। বাকি যে 15% রোগ থাকছে, এই রোগটা কিন্তু খুব প্রেসারাইজ। প্রেসারাইজ বলতে এই যারা আমরা জেনারেল ফিজিশিয়ান হিসাবে এখন আমরা চিকিৎসা করি, তারা যেন সব রোগেরই চিকিৎসা করি। আর যারা বিশেষজ্ঞ ডাক্তার, তারা করে রোগীর মধ্যে উনি যে সাবজেক্টে পড়াশোনা করেছেন সেই রোগটাকে খুঁজে বার করতে চেষ্টা করে। এই 15% রোগ আমাদের কিন্তু খুব চিকিৎসার মধ্যে রাখার মধ্যে, মানে চিকিৎসা করার একটা সুযোগ, ঠিক সময়ে ঠিক জিনিসটাই যদি আমি ওনার কাছে পৌঁছে দিতে পারি, তাহলে একটা মানুষ অনেকটাই সুস্থ হয়ে যাবে। বাকি থাকতে আমি যদি 14% বললাম, বাকি থাকে আর 30% রোগ। 30% রোগে 15% রোগে এখনো পর্যন্ত কোনো চিকিৎসা হলো না। আবার 15% রোগে চিকিৎসা বেরিয়েছে, কিন্তু তার নির্দিষ্ট করে কোনো ট্রিটমেন্টের কোনো ব্যবস্থা নাই, করতে পারিনি। এটা আমার ধারণা ছিল। আবার বলছি, এখন যা সমীক্ষা দেখা যায়, আমাদের যারা, আমরা তো আন্ডার ডেভেলপ কান্ট্রি এখনো হয়ে আছি, যারা ডেভেলপ কান্ট্রি, ওরা কত সুস্বাস্থ্যের অধিকারী, ওদের কাছে ও তো আমাদের মতো সাধারণ রোগজ্বালা নেই। ওদের কাছে যেগুলো আছে তো বড় রোগের যেটা বলি, ডায়াবেটিস, সুগার, হাইপারটেনশন, এখন আস্তে আস্তে আমাদের এখানে চলে এসেছে। কিন্তু দেখা যাচ্ছে সমীক্ষা অন্তত আমি যেটুকু জেনেছি, তাতে করে দেখা যাচ্ছে বেশিরভাগ লোক ওদের ওখানে ওরা এত ভালো সার্ভিস দেওয়ার পরও কিন্তু আলটিমেটলি ওই মানসিক রোগের জায়গাতেই চলে এসেছে। আমরা যারা একটু পুরাতন কর্মী, আমাদের তারা একটু সিনিয়র ছিলেন, অনেকেই আছে। বাঁকুড়া জেলার ডক্টর প্রফেসর সংযুক্ত আমার প্রফেসর ছিল, বাঁকুড়াতে বাড়ি। আমরা তখন ছোটবেলায়, তখন আমরা স্টুডেন্ট, ডাক্তারের স্টুডেন্ট, তো আমরা দেখতাম উনি ওষুধ দিতেন 3 থেকে 4, মানে পয়জনের মতো। তো বেশিরভাগ ব্যক্তি তার মধ্যে একটা থাকতো ওই আমরা যেটা বলি মানসিক রোগের ওষুধ। রোগজনকে করলেই তো মানসিক রোগের ওষুধ বলে দেবে, কিন্তু তখন তো ওটা মানসিক রোগের না, পাগলের ওষুধ নয়। একজন পাগলকে যদি পাগল করে যায়, সে অবদারিত করে আপনাকে মারতে চলে আসে, খুব সহজ কথা। এবং একজন যে সত্যি সত্যি মানসিক রোগগ্রস্ত, তার সঙ্গে যদি ওইভাবে আমরা বিহেভ করি যে তুমি ভাই চলো আজকে তোমাকে একদম সাইকেটিস্ট দেখাবো, তাকে ওইভাবে কথা না বলে, তাকে যদি আমি বলি যে একজন নিউরো ফিজিশিয়ানের সঙ্গে কথা বলি, সে অত ভালো বোঝে না, কিন্তু আমরা যারা জানি তারা কিন্তু তার চিকিৎসাটা করতে পারে। তো এটা যেমন একটা পদ্ধতি, এই জায়গার শ্রদ্ধা এবং ঘোষণার যে ভূমিকা আমি যেটা দেখেছি, তাতে করে ওরা ওই ভূমিকাটাই পালন করছে একদম 100%। আমি খুব দায়িত্ব নিয়ে, মানে আমি ওদের সামনে দেখেছি, ওরা খুব দায়িত্ব নিয়ে ওই গিয়ার আপ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। হয়তো আমরা অনেকটা আগাতে পারবো কি পারবো না সেটা পরে বলবো, কিন্তু যেটুকু রেজাল্ট পাওয়া যাচ্ছে, তাতে করে ওরা যেভাবে শুরু করেছিল, তারপরে আজকে যে লোকসংখ্যা বা আরও সব যারা আগিয়ে এসছি,
আমার তো খুব ভালো লাগে এবং মনে হয় যে এটা একটা সমাজের অংশ। আজকে যে ভারতীয় মানুষরা যারা যেভাবে বিভিন্নভাবে নির্যাতিত হয়ে আসছে, বিশেষ করে ছেলে মেয়েদের কাছে, যেটা সবচেয়ে খারাপ লক্ষণ, এখন তো একটা সামাজিক ব্যাধি হয়ে গেছে, ওরা তার পাশে গিয়ে দাঁড়াচ্ছে। যার কেউ নেই মানে আমি আর্থিক সহায়তার কথা বলছি না, আমরা যেহেতু রোগ নিয়ে আলোচনা করছি, ওরা করছে কি সেই জায়গাতে গিয়ে ওদের এই মানসিক মেন্টাল সাপোর্ট, এই বুস্টার ডোজ যদি বলা হয়, এই মেন্টাল সাপোর্ট ওরা বরাবর করবে। সেটা কীভাবে? তারপর বাড়িতে মেডিসিনের দরকার, তারা গিয়ে পৌঁছে দিচ্ছে। তাদেরকে ঘুরতে নিয়ে যাও, এখনকার চিকিৎসার পার্ট হয়ে গেছে। ডাক্তারগুলো একমত হবেন যে চিকিৎসার একটা পার্ট হচ্ছে চিকিৎসার শেষে নার্সিংহোমে যখন ছেড়ে দেওয়া হচ্ছে পেশেন্টকে 15 দিনের একটা ট্যুর, ট্রাভেলিং, তাদেরকে ওই প্যাকেজের মধ্যে পয়সা ওরাই নেয়, প্যাকেজের মধ্যে ওই ট্রাভেলিং ট্যুর একটা ওই ট্রিটমেন্টের মধ্যে করে ওটাকেও রেখে দেওয়া হচ্ছে। তো সেই কাজটা ওরা খুব নিঃস্বার্থভাবে লোকজনকে ঘুরিয়ে নিয়ে আসছে। এইসব বয়সের লোকজনদেরকে ওদেরকে দেখাবার বাড়ির লোকজন কেউ নেই সেই অর্থে, বা থেকেও নেই, এমনটাও হয়ে আছে। তাদেরকে ওরা সবাই মিলে একসাথে বই করতে আপনারা যদি সুযোগ পান নিশ্চয়ই দেখতে পাবেন। ওদের এক একটা জায়গায় ঘোরার সময় ওদের ফেসিয়াল এক্সপ্রেশন আমি দেখেছি, কি সুন্দর, মানে মনে হয় যেন আমি ওদের সাথে যদি এক্ষুনি যেতে পারতাম, আমি এক্ষুনি চলে যাই। তো আমরা আমাদের প্রফেশনের মধ্যে এমনভাবে নিযুক্ত হয়ে গেছি, আমি নিজেকে মনে করি যে আমি যেটা করছি আমার নিজেই সেবা, ওরা যেটা করছে সেটা ওদের সেবা। আর আমি যদি একটু মানসিক ওদেরকে সংযোগ করতে পারি, এটা আমার কাছেও যেমন পান না, আমি ভাবছি যে আমি সমাজের কাছে কৃতজ্ঞ করতে। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকুন। খুব মূল্যবান সুন্দর বক্তব্য ডক্টর সাহা রাখেন। এবার বলি যে আমাদের এই শ্রদ্ধা এবং ভোসলা, এই যে সংগঠনটি, সেটিকে চালাচ্ছে আমাদের শ্রী শান্তনু মুখোপাধ্যায়, ভোসলা সিও। আমি অনুরোধ করব যে উনি যেন একটু কিছু বলেন। আচ্ছা, ওনার বলার পর আমাদের দুই সিস্টার ম্যাডাম আছেন, ওনাদেরকে একটু বলবো যে আমরা কি করে স্বাস্থ্য পরিচর্যা রাখবো, মানসিক স্বাস্থ্য কি করে ভালো রাখবো। উনি জাস্ট সেই বিষয়ে খুব সংক্ষেপে আলোকপাত করবেন। তারপরে আমি ডাক্তারবাবুকে অনুরোধ করবো এবং শেষ করবেন, আপনি আমাদের উপদেশ দেবেন আমরা কিভাবে চলবো এবং বিষ্ণুপুর সার্ভিলেশন হসপিটালে মানসিক স্বাস্থ্য রোগে কবে চিকিৎসা হয়, আমরা কবে যাব, কিভাবে সাহায্য করবো, এই সভাতে যদি আপনি আলোচনা করেন আমরা খুশি হব। এখন আমাদের শান্তনু মুখোপাধ্যায়, আমাদের ভোসলা কন্যাধার, ওনাকে কিছু করার জন্য আমি আহ্বান করছি। থ্যাংক ইউ স্যার, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, স্যারকে অসংখ্য ধন্যবাদ। আমার আর বলতা শ্রদ্ধা সম্বন্ধে বলতে কিছু লাগবে না, স্যার পুরোটাই সামানি করে বলে দিয়েছেন। তো আমরা হ্যাপিনেস সেশন, স্যার বলছিলেন না যে পাগলকে পাগল বলে রেখে যাবে কিন্তু নিউরোফিজিওলজিস্টের কাছে নিয়ে গেলে সে বুঝবে না। অ্যাকচুয়ালি হ্যাপিনেস সেশন মানে এটাই, কাউন্সেলিং। কিন্তু আমরা সেটাকে একটা ভালো ব্র্যান্ড নেম দিয়ে 1-to-1 কাউন্সেলিং আমি প্রফেশনালি করি, মানে কর্পোরেটদের সাথেও করি এবং ইয়াং জেনারেশনের সাথেও জেরিয়াট্রিক কাউন্সেলিংটা করে থাকি। এবং আমাদের যে কার্যকলাপগুলো ইন্টারভিউ করা যেন আমাদের ব্রেনটা স্লো না হয়ে যায়, রাদার ফাস্ট চলে, খুব ফাস্ট চলে। যখন শেখর স্যার গান করেন বা দেবাংশ স্যার নিউজ রিডিং করেন বা সুমিত স্যার কোনো কবিতা লেখেন, নিঃসন্দেহে, বা উনি যখন বন্দনা ম্যাডাম রামকৃষ্ণ কথামৃত পাঠ করেন, নিঃসন্দেহে ব্রেনের সেই নার্ভগুলোই ভালো করে চলে, যেগুলো ওষুধ দিয়ে হয়তো ভালো করে চলতো না। তো এটা আমাদের কাজের মধ্যে পড়ছে এবং এই যে সেশনটা আপনারা নিচ্ছে এটা আমাদের অন্তরের খুব কাছে। তো আমি ক্লোজলি পার্কিনসন ডিজিজ দেখেছি, বিষ্ণুপুরি নাম বলছি না, অ্যালজাইমার ডিজিজের সাথে আমরা ডিল করছি, মানে সেই পেশেন্টের সাথে ডিল করছি। আমার একটা অনুরোধ, 1-to-1 কাউন্সেলিং যদি আপনাদের মাধ্যমে অ্যাভেল করতে হয় তাহলে কিভাবে করা যাবে সেটা একটু যদি আপনি আলোকপাত করেন। হ্যালো, আমি যেহেতু ডাক্তারবাবু, আমি মেডিসিন পার্টটাই দেখি। আমাদের কাউন্সিলিং এর জন্য হচ্ছে আমাদের ক্লিনিক্যাল সাইকোলজিস্ট আছে। আমরা যদি ওপিডি করি উনিও সেই দিন বসে, তার কাছে আছে আপনাদের 1-to-1 যে কাউন্সিলিং এর ব্যাপারটা আছে সেইখানে আমরা লিখে দিলে উনি করান, ঠিক আছে। এবার হচ্ছে যে উনি আমরা যেদিন ওপিডি করি সেদিন তো থাকে, প্লাস হচ্ছে এক্সট্রা দিনগুলো, যেহেতু একটু কাউন্সিলিং এর টাইমিংটা একটু বেশি সময় লাগে, পেশেন্টকে এরকম থাকে যে ওই দিন ওই সময় আসো তাহলে কাউন্সিলিংটা হবে, হয়তো সপ্তাহে 15 দিনে বা মান্থলি এরকম করে একটা সেশন হয়। সেখানে আপনারা কিন্তু এটা হেল্পটা নিতেই পারে।
তো এই ডিমেনশিয়া আপনি বললেন তো ডিমেনশিয়াল সিম্পটমস অ্যালজাইমার ডিজিজের সাথে কাজ করার একটা সংস্থা আছে ARDSA। তো আমরা গত বছর ARDSA কলকাতাকে ইনভাইট করেছিলাম, ওনারা এসেছিলেন, যে সকলে অ্যালজাইমার টেস্ট করেছিলেন, একজন বাদ দিয়ে সকলেরই ছিল না, কিন্তু ওনারা ওয়ার্নিং দিয়ে গেছিলেন যে নিশ্চিন্ত হয়ে বসবেন না। যেটা আপনি বললেন যে 2030-এ বয়স্ক মানুষের সংখ্যা যেমন বাড়ছে, প্রবীণ মানুষদের, সেরকম এই ডিমেনশিয়া রোগটার প্রবণতাও বাড়বে। তো সেজন্য এখন থেকে প্রিকশন নিয়ে থাকুন। স্যার একটা কথা বলার আগে খুব গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন যে আপনি যদি স্ট্যাটিক হয়ে যান, সেডেন্টারি কথাটা স্যার ইউজ করেছিলেন, যে আপনি যদি বাড়িতে বসে যান যে আমি এই আছি ভালো আছি, ডিমেনশিয়া হবে, আটকাতে পারবে না কেউ, কোনো ওষুধ আটকাতে পারবে না। তাই আমি বলছি যে একটা কমিউনিটি, এটা অনেকের একটা কমিউনিটি, যে এতজন মানুষ যাদের বাসস্থান নেই তারা আবার সুন্দর একটা বাসস্থান পেয়েছেন, তাই না? তো এই কমিউনিটি ডেভেলপমেন্টের যে কনসেপ্টটা অনেক দেশেই আছে, শুরু হয়েছিল জাপানে, ইকিগাই বলে একটা কনসেপ্ট আছে। তো একসাথে আনন্দ করুন, যে কাজগুলো ভালো লাগে সেটা করুন। এবং আমি এবার অনুরোধ করবো ম্যাডামদেরকে, ওনারা 3 রাত এই কাজ করছেন, ওনাদেরকে অনুরোধ করবো যে কিভাবে আমরা এই পথে সুপথে কি করে যাব, কি করে আমাদের ব্রেনকে আরো বেশি অ্যাক্টিভ রাখবো। প্রথমে বলি নমস্কার সবাইকে এবং আমার প্রণাম। শ্রদ্ধা এবং হসলা এই যে এত বড় একটা কাজের দায়িত্ব নিয়েছে, তো এর জন্য সত্যি মানে এখানে এসে আমার খুব ভালো লাগছে। তো আগে আমি যেটা প্রথমে ঢোকার আগেই আমি ভাবছিলাম যে হসলা মানে কি, শ্রদ্ধা নামের সঙ্গে একটা বুঝতে পারছি শ্রদ্ধেয় বা এরকম কিছু হবে, কিন্তু হসলা নিয়ে খুব কনফিউশন ছিল। তো স্যার যখন এই বইটা দিলেন একটুখানি দেখে দেখলাম যে হসলা মানে মনের জোর আর সাহস। তো সত্যি হসলা যেভাবে কাজ করছে বা যেটা শুনলাম, তো নামের সঙ্গে একদম পরিপূরক, মনের জোর এবং সাহস এটা একদম করছে। আমি যেটা বলতে চাইছি যে কিভাবে আমরা মানসিক স্বাস্থ্যকে আরো ভালো রাখবো। তো তার জন্য আমরা যেগুলো অন্য জায়গায় ক্যাম্প করি, সেখানে আমরা এটাই বলি যে নিজের জন্য একটু সময় বের করুন, নিজেকে ভালো রাখার জন্য দিনের শেষে 5 মিনিট সময় দিন। যেটা আপনার করতে ভালো লাগে, সেটা গান করা হোক, সেটা আপনার আঁকা হোক, সেটা গান শোনা হোক, সেটা স্টিচিং হোক, বা ধরুন নিজের ভালো লাগা, নিজের সাজগোজ করা, এনিথিং এলস যেটা আপনার মন থেকে চায় সেটা করতে। কিন্তু এখানে এসে আমি আর সেটা বলার মতো প্রয়োজন বোধ করছি না, কারণ আপনাদের এই হসলা বা শ্রদ্ধা বা অনেকের সেই জায়গাটা আপনাদের করে দিয়েছে। তো এছাড়া যেটা বলার আছে যে প্রত্যেকদিন সকালে, যেটা এখানে আমাদের রুটিনে আছে, যে যোগা বা মেডিটেশন করা। হ্যাঁ, অ্যাটলিস্ট যোগা মেডিটেশন যদি, বা মেডিটেশনটা খুব টাফ, করতে পারলে খুব ভালো, মানে একভাবে মনোনিবেশ করে অনেকক্ষণ ধ্যান করাটা সত্যিই খুব কঠিন, কারণ আমাদের জন্য ভীষণ চঞ্চল। তো সেটা করতে পারলে তো একদম হয়ে অ্যাটলিস্ট সকালবেলা যদি আমরা 10 থেকে 15 মিনিট থেকে হাফ অ্যান আওয়ার একটু হাঁটতে পারি। এবার হ্যাঁ, হয়তো এই বয়সে একটা প্রবলেম হয় যে আমাদের আর্থ্রাইটিস প্রবলেম বা পায়ে হাঁটুর প্রবলেম যেটা হয়, যে সেক্ষেত্রে ওইটাই করতে হবে যে একটু আধটু আমরা মেডিটেশন করার চেষ্টা করলাম, বা সকালবেলা ভোরবেলা হয়তো 5 মিনিট হাঁটলাম, যেটুকু আমার পক্ষে সম্ভব হবে। আর একটা যেটা বলবো যে আমাদেরকে সকলেরই উচিত স্মল অ্যান্ড ফ্রিকুয়েন্ট ডায়েটটা নেওয়া। একবারে অনেকটা না খেয়ে আমরা যদি টাইম গ্যাপ করে করে হাফ অ্যান আওয়ার গ্যাপে স্মল ফ্রিকুয়েন্ট ডায়েট নিই। সকালবেলায় ব্রেকফাস্টে প্রথমে আমরা একটু চা খেয়েছি, তারপরে ব্রেকফাস্টে একটা খেলাম, তারপরে গ্যাপ দিয়ে আবার 10-10:30 একটা কিছু ফ্রুটস নিলাম। সেটা যদি কেউ ডায়াবেটিক হয় সেটা ওয়াইজ ফ্রুট, যদি কোনো কোলেস্ট্রল বা ডিজিজ কন্ডিশন ওয়াইজ যদি সে খায়, এবং তারপর লাঞ্চ টাইমে একটু তার লাঞ্চ করার পর আবার একটা ইভিনিং স্ন্যাক্স নিল 3:30, আবার 6-6:30 হয়তো একটা টি ব্রেক নিল, সেটা হয়তো এখন এই এজ ওয়াইজ হয়তো ব্ল্যাক টি বা গ্রিন টি নিল, আবার নাইট 8:30 মিনিমাম 9টার আগে। অ্যাকচুয়ালি বলা হয় যে 6:30 মানে সূর্য ডোবার আগে ডিনার করে নেওয়া, কিন্তু আমাদের ইন্ডিয়ান কালচারে সেটা সম্ভব হয় না। তো অ্যাটলিস্ট যদি আমরা 9টার আগে ডিনারটা সেরে নিই, তাহলে আমাদের ডাইজেশনটা ঠিক হয়, তো পরের দিন সকালবেলা থেকে আমাদেরও সকালে সুন্দর করে শুরু হতে পারে। তো এই ডেইলি রুটিনটা যদি আমরা একটু মোটামুটি মেনটেন করার চেষ্টা করি। আর একদম শেষে বলবো, যেহেতু আমরা মনের নিয়ে কাজ করি, মনকে ভালো রাখার জন্য যেটুকু করা দরকার। অনেক সময় দেখবেন আমাদের শরীর হয়তো খুব অসুস্থ, আমরা হয়তো খুবই অসুস্থ, কিন্তু কেউ যদি আপনার কাছে এসে বলে যে, ইভেন এটা আমার ক্ষেত্রেও হয়েছিল, আমি হসপিটালাইজ ছিলাম, তো ডক্টর আমাকে এসে বলতো আজকে না তোকে খুব মিষ্টি লাগছে দেখতে, তোকে কিন্তু কালকে থেকে আজকে খুব সুন্দর দেখতে লাগছে। কি করে লাগছে বলতো, তুই বেডে থেকো। এই যে বলে গেল না, এই যে একটা আলাদা পাওয়ার অফ এনার্জি না, এটা আপনার না শরীরের যে অসুস্থতার পেনটাকেও না অনেকখানি কমিয়ে দেয়। তো এই যে মনকে ভালো রাখার চেষ্টা, সেটার জন্য আপনারা অবশ্যই করেন। আমি দেখেছি আপনাদের সন্ধ্যাবেলা তো বিভিন্ন গানের প্রোগ্রাম, বিভিন্ন রামকৃষ্ণের কথামৃত পাঠ
বেশি কথা বাড়াবো না, এটুকুই বলবো যে মনকে ভালো রাখুন, ভালো রাখার চেষ্টা করুন। হসলা শ্রদ্ধা তো সবসময় পাশে আছে, আমরাও আছি। যদি কখনো মনে হয় আমাদেরকেও ডাকবেন এবং মন আর শরীরকে একসাথে সুস্থ রাখার চেষ্টা করুন। নমস্কার, এখানে ডাক্তারবাবু এবং আমাদের সাইকিয়াট্রিক নার্স অবন্তিকা দিয়ে অনেক কিছুই বললো। আমি একটু আমাদের এই ডিস্ট্রিক্ট মেন্টাল হেলথ প্রোগ্রাম, মানে আমরা কি কাজ করি, এই প্রোগ্রামটা কেন বা এখানেও আজকে কেন এলাম, এটা তো একটা গভর্নমেন্ট থেকে প্রতিষ্ঠিত একটা প্রোগ্রাম। তো এই প্রোগ্রামটার কাজটা কি? মানসিক রোগ এই জিনিসটা সহজে সবাই বলতে চায় না। আপনারাও দেখবেন আমাদের কোনো ডিপ্রেশন হচ্ছে, অ্যাংজাইটি হচ্ছে, বা কোনো যে মানসিক রোগগুলো হয়ে থাকে, অনেক ডায়াগনোসিসের সাথে আপনারা অবগত নন, তো আমি অত ডায়াগনোসিসের নাম বলছি না। আমি একটা খুব কমন বলছি, দেখবেন মেনিয়া বা ওসিডি, বারবার এক কাজ করা আমাদের হয়ে থাকে না, বিশেষ করে মহিলাদের বাড়িতে। আমরা মারা যারা থাকি, মা ঠাকুমা, এদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা প্রচুর, দাদুদের ক্ষেত্রেও দেখা যায়, কাকু জেঠু বাবা এদের ক্ষেত্রে প্রচন্ড দেখা যায় আমাদের ইয়াং জেনারেশনের তুলনায়। তো এগুলো কিন্তু আমরা সহজে কেউ মানসিক রোগ হিসেবে ধরি না, বা যাদেরকে আমরা চোখে দেখে মনে করছি পাগল, বাড়িতে আমাদের পাড়ার লোককে কিন্তু জানাবো না ও পাগল। তার ফলে কি হচ্ছে, তার কিন্তু ট্রিটমেন্ট হচ্ছে না। তো তখন সরকার একটা ব্যবস্থা নিত, মানুষ দেখাতে আসছে না, তো কি হয়েছে, সরকার যাবে তার পার্টির কাছে। তো আমাদের কাজ হচ্ছে আমরা বিভিন্ন ব্লকে যাই, সেই যে বিপিএইচসি গুলো আছে, ব্লক প্রাইমারি, মানে ব্লকের যেটা হেড হেলথ সেন্টার, যেটা ব্লক প্রাইমারি হেলথ সেন্টার, সেখানে গিয়ে সেই এলাকার যেসব মানসিক রোগীরা আছে তাদেরকে আশা দিদির মাধ্যমে খবর দিয়ে দিই যে ওই দিনে মানসিক রোগী ডাক্তার তোমার বাড়ির কাছে এই জায়গাতে আসছে। তাহলে তাকে কি হলো, এত দূর আসতেও হলো না, বিষ্ণুপুর অব্দি 10টা লোককে জানাতেও হলো না, সেও ট্রিটমেন্টে থাকলো। ফলে মানসিক রোগ আমরা অনেকটা কিওর করতে পারছি। মানসিক রোগ আজ আপনার নেই মানে কাল হবে না, তার কোনো মানে নেই। আর আজ আছে মানে কাল ঠিক হবে না, তারও কিন্তু কোনো মানে নেই। আজ আমরা কিন্তু সেই জন্যই আপনার কাছে আমরা এসেছি, আপনার কাছে এখানে। যদি আপনাদের কোনো মানসিক রোগ থাকে, যা কোয়ারি আছে মানসিক রোগ সম্বন্ধে, সেটা ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করবেন, ডাক্তারবাবু কিন্তু তার ফলাফল করবে। আর 10টা লোকের কাছে গিয়ে আপনাকে বলতে হবে না। যেখানে আমাদের মানসিক সংকোচ থাকে, আমরা কি করে বলবো, সে কাজটা করতে হবে না। তো পরবর্তীকালেও আমাদের জন্য আমরা আছি, আজকে যেমন এসেছি, পরেও প্রয়োজন হলে আমরা আবার আসবো। আর একটা ব্যাপার, এখানে টোটাল ইনমেট আছে 15 জন। অনেকেই তো আমরা বাইরে থেকে আছি, বা আমরা এই কাজটা বাইরে থেকেও চালিয়ে যাই অনেকে, তাদের জন্য আমি একটু জানিয়ে রাখি, আমাদের বিষ্ণুপুর ডিস্ট্রিক্ট হসপিটালে বুধবার দিন আর শনিবার দিন সাইকিয়াট্রিক ওপিডি হয় 17 নম্বর ঘরে। কারণ যদি কোনো প্রয়োজন মনে হয়, কাউন্সিলিং বলুন, বা ডাক্তারবাবু থাকবেন আমাদের ডক্টর শান্তানুর হক এবং ডক্টর মুরা, এই দুজন সাইকিয়াট্রিক ডক্টর আছেন আমাদের হসপিটালে। বুধ আর শুক্রবার দিন আপনারা ওনাদেরকে পেয়ে যাবেন 10টা থেকে 2টো। বুধ আর শনিবার দিন এই দুজন ডাক্তারবাবু থাকবেন, 10টা থেকে 2টোর মধ্যে গিয়ে দেখাতে হবে, ঠিক আছে? আর একটা নাম্বার আমি বলি, টোল ফ্রি নাম্বার সরকার আরো একটা সুযোগ করে দিয়েছে। কোথাও যেতে হবে না, কোথাও বলতে হবে না, একটা নাম্বার আছে, সেই নাম্বারে ফোন করবেন, 24 ঘন্টা সেখানে সাইকিয়াট্রিক ট্রিট পেমেন্ট আছে 14416। সেখানে ফোন করে যদি আপনার সমস্যা বলে, সেখানেও ডাক্তারবাবু আছেন, আমাদেরকে ফলাফল দিয়ে দেবেন 14416। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আচ্ছা, বিষ্ণুপুর ডিস্ট্রিক্ট হসপিটালে হচ্ছে যে ওপিডি এখন আপাতত 2 দিন হচ্ছে। সেটা হচ্ছে একদিন হচ্ছে বুধবার, সেটা ডক্টর হিমাদ্রি মোড়া করে, আর একটা হচ্ছে শনিবার স্যাটারডে, সেটা আমি করি। ওপিডি টাইমিং হচ্ছে ওই 9টা থেকে 2টো। ওপিডি হচ্ছে 2 টাকা দিয়ে টিকিট করে 17 নম্বর ঘরে যেতে হবে। ওল্ড বিল্ডিংয়ে 17 নম্বর ঘরে গিয়ে ডাক্তারবাবু দেখাবেন। ওইখানে ম্যাক্সিমাম ওষুধ হসপিটাল থেকেই সাপ্লাই করা হয়, প্রায় 1 মাসের ওষুধ একসঙ্গে দিয়ে দেওয়া হয়। কিছু হয়তো যেটা নেই একদমই, সেটা হয়তো বলা হয় বাইরে থেকে নিলে খুব ভালো হয়। ওখানে আসবেন, আমরা দেখবো কি অসুখ হয়েছে, তার মানে ডায়াগনোসিস করবো, সেই মতো মেডিসিন দেবো। এতে আপনারা দিতে হবে না, আশা করছি। ঠিক আছে? এই
অনেক ধরনের অসুখ হয়, তার মধ্যে হচ্ছে যে যেমন হচ্ছে ওই যেটা অ্যালজাইমারটা দেখা গেছে অনেকটা ক্ষেত্রে হচ্ছে জেনেটিক। যেমন হচ্ছে সিজোফ্রেনিয়া বলে একটা অসুখ হয়, সেটাও হচ্ছে যে ওর হচ্ছে জেনেটিক ব্যাপারটা ওর মধ্যেও আছে। মানে দেখা গেছে ফ্যামিলিতে যদি সিজোফ্রেনিয়া কাউরি হয়ে থাকে তাহলে পরবর্তী ফ্যামিলিতে হওয়ার চান্সটা অনেকটা হাই। সেই রকম একটা হচ্ছে ওই বাইপোলার, আমরা বলি এখন বাইপোলার অ্যাফেক্টিভ ডিসঅর্ডার, এতে হচ্ছে মেনিয়া বলে একটা অসুখ হয়, এটাও অনেকটা জেনেটিক। এরকম অনেকগুলো আছে, বাট শুধু মানে এর কিছু পার্সেন্টেজ হচ্ছে জেনেটিক, বাকিটা মানে আমরা এখন ওইভাবে জেনেটিক বলি না। জেনেটিক প্লাস হচ্ছে এনভায়রনমেন্ট, এই দুটোর ইন্টারঅ্যাকশন থেকে এই ডিজিজগুলো বেশিরভাগ ক্ষেত্রে হয়ে যায়। সিজোফ্রেনিয়া বলে একটা মানে শব্দ শুনছি, এটা বলতে কি বলতে আছে? সিজোফ্রেনিয়াটা হচ্ছে যে সব থেকে বড় আমরা মানসিক অসুখ যদি কিছু বলে থাকি সেটা হচ্ছে সিজোফ্রেনিয়া, ঠিক আছে? সিজোফ্রেনিয়ার বাংলা আমি এই মধ্যে বলতে পারছি না। আচ্ছা বলুন। এতে কি হচ্ছে যে সিম্পটমস একটা হচ্ছে যে বিনা কারণে কোনো রকম রিয়ালিটি ছাড়াই সন্দেহ করে, এটা হচ্ছে সবথেকে বড় সন্দেহপূর্ণ। আর সন্দেহপূর্ণ মানে সিজোফ্রেনিয়া তা নয়, হচ্ছে এতটা সন্দেহ করলে ওকে যদি পুরোটাই ডেমনস্ট্রেট দেখা যায় যে না, যাকে তুই ভয় করছিস সে তোর জন্য ভয়ের কিছু কারণ নয়, তাতেও সে বিশ্বাস করতে না ওর থেকে আমার ভয় আছে, ও আমাকে মারতে পারে, এটা ওর মন থেকে কোনো মতেই সরানো যায়। আর একটা হচ্ছে যে মানে একা একা কথা বলা, সেলফ মার্জিং বা সেলফ স্মাইলিং অনেক সময় থাকে, একা একা কথা বলছে, বিড়বিড় করছে, জিজ্ঞেস করলে বলেন কিছুই বলেন না, ওই আমি তো কথা বলি না, অস্বীকার করে ফেলে, বা একা হাসে, একা কান্না করে, এরকম একটা আছে। এটাতে একটা বলা হয় অডিটরি হ্যালোসিনেশন। এটা হয় কি যে আমি কথা বলছি, শুনতে পাচ্ছি, তার উত্তর দিচ্ছে এটা, কিন্তু ওরা হচ্ছে যে একটা ধরুন ঘরে বসে আছে যেখানে কোনো দিক থেকে কোনো রকম সাউন্ড আসে না, অবশ্য সিজোফ্রেনিয়া পেশেন্টের আমি যেমন কথা বলে শুনতে পাচ্ছি সেই রকম ওদের কানে হচ্ছে কথা শুনতে পায়, সেই উত্তর দেওয়ার জন্য অনেক সময় ওরা বিড়বিড় করে। ওটাকে কোনো মতেই বোঝানো যায় না যে এখানে কেউ কথা বলছে না, কোনো জায়গা থেকে আওয়াজ আসছে না, বাট ওর বিশ্বাস না কেউ আমার সঙ্গে কথা বলছে, সেটা আমি শুনতে পাচ্ছি, এটা একটা। ডিমেনশিয়া একটা হচ্ছে ব্রড টার্ম, অনেক বড় টার্ম। এবার ডিমেনশিয়া হচ্ছে যে বলা ডিমেনশিয়ার ভাগ হচ্ছে কি কি ডিমেনশিয়া, একটা হচ্ছে সব থেকে বড় হচ্ছে অ্যালজাইমার, হ্যাঁ অ্যালজাইমার ডিমেনশিয়া। তারপরে আরেকটা বললাম যে ভাস্কুলার ডিমেনশিয়া, যাদের স্ট্রোক পেশেন্টদের হয়ে থাকে, ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়া, এরকম ভাগ করা আছে, লুই বডি ডিমেনশিয়া, এই সবগুলো আছে। থ্যাংক ইউ স্যার। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিষ্ণুপুর পৌরসভার সিটি ভিজিট ম্যানেজার, যিনি অনিকেতের দায়িত্বে আছেন, মিস্টার তারক দাস। একটু আসবেন স্যার। হ্যাঁ, এবং আপনার মূল্যবান বক্তব্য অনিকেত নিয়ে বা এই মানসিক স্বাস্থ্য নিয়ে, ওনাদের একটা কাউন্সিলিং রুম আছে, তো সেই নিয়ে একটু বলুন। হ্যালো, অসংখ্য ধন্যবাদ আমাদের সবাইকে উপস্থিত হওয়ার জন্য। শুভ রথযাত্রা উপলক্ষে শুভ কামনা রইল আমাদের সবাইকে। আমাদের এই অনিকেত হোমটা একটু বলি এই সম্বন্ধে। 2022 সালে আমাদের এনরোল ডিপার্টমেন্ট, আমার সভাপতি এসছে নারায়ণ চন্দ্র পাল, ও সিও হিসেবে আছে, কমিউনিটি অর্গানাইজার। তো 2022 সালে আমাদের এই মানে সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট মিলিতভাবে অনিকেত, যার নাম অনুসারে সেন্টার ফর আরবান হোমলেস, এই সেন্টারটা আমাদেরকে সুডা থেকে প্রোভাইড করে আমাদের ডিপার্টমেন্ট। তার জন্য আমাদের একটা টাকা দিয়েছিল, যেটা 1,57,00,000 টাকা, যেটাতে আমাদের বিল্ডিংটা হয়েছে। এটার উদ্দেশ্য হচ্ছে মেনলি হচ্ছে শহরের যে আরবান হোমলেস যারা, তারা এখানে নিজস্ব বাড়ি হিসাবে শেল্টার নেবে, প্রয়োজনে পরবর্তীকালে তাদেরকে মেন্টাল কাউন্সিলিং বা যেভাবে তারা বাড়িতে ফিরে যেতে পারে বা তারা বাড়ির সঙ্গে অ্যাডজাস্ট করতে পারে, সেইভাবে তাদেরকে বাড়িতে ফিরে দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের। তার সঙ্গে সঙ্গে এটা আমাদের কোনো একটা গভর্নমেন্টের নিয়ম অনুসারে কোনো একটা এনজিওকে আমাদের দিতে হবে, সেই হিসাবে
আমাদের গভর্নমেন্টের ওয়েস্ট বেঙ্গল সুডা মানে হচ্ছে স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সি। সুডা ডাইরেকশন অনুযায়ী আমাদেরকে এনজিওকে দিতে হবে। সেই হিসাবে এই আরবান পোর যে এনজিওটা আছে PSA, এই এনজিওটা এই প্রজেক্টটাকে রান করছে অরুণ সিনহা। তো সেই হিসাবে আমাদেরকে ওনাকে দিতে হয়েছে। আমাদের মতন বিভিন্ন জায়গায় উনি কাজ করছেন, বাঁকুড়া, পুরুলিয়া, সিউড়ি, বেলডাঙ্গা, এই মিউনিসিপ্যালিটি, খড়গপুর, এই মিউনিসিপ্যালিটিগুলোতে উনি কাজ করছেন। যেখানে শহরের আশেপাশে যদি কোনো গ্রাম বা কোনো মফস্বল থেকে কোনো ভদ্রলোক ব্যক্তি তার রাস্তা ভুলে যায় বা কোনো কারণে চলে আসে, ট্রেন ভুলে যায়, তারা কিন্তু এখানে শেল্টার নিতে পারে। এখানে আমাদের 50টা বেড ক্যাপাসিটি আছে, তারা এখানে আশ্রয় নিতে পারে। পরবর্তীকালে আমাদের এখানে খাওয়া দাওয়া থেকে শুরু করে বিভিন্ন এনজিওরা, যেমন আপনারা এসেছেন, বিভিন্ন এনজিওরা এখানে সাহায্য করে, প্লাস বিভিন্ন ধরনের মানসিকভাবে যাতে ট্যাকেল করা যায় সেই ধরনের জিনিসগুলো করে থাকে। আমরাও তাদের জন্য আমরা খুব আশানুরূপ, আমরা খুবই ওরা উপকৃত হয় ওটার জন্য। যাই হোক, এটা আমাদের বক্তব্য নয়, এটা সম্বন্ধে জাস্ট কিছু বললাম এই কারণে যে এটা সম্পূর্ণ গভর্নমেন্ট সাহায্য করে না সম্পূর্ণভাবে। এটার একটা 10% শুধুমাত্র গভর্নমেন্ট সাহায্য করে, যা কস্ট হয় তা 10% গভর্নমেন্ট দেয়, প্লাস যারা আসে তাদের আবাসিকদের কিছু মাঝে মাঝে যে পোশাক টোশাকগুলো আসে তাদের জন্য আসে। ঠিক আছে, তো আপনারা এখানে এসেছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর পরবর্তীকালে আপনারা এদের পাশে থাকবেন আর এরা কাজ করুক, পরবর্তীকালে আরও যাতে আবাসিকরা ভালোভাবে থাকতে পারে তারও আমরা ব্যবস্থা করি। সকলের জন্য শুভ কামনা রইল। ধন্যবাদ। একটা ছোট্ট অনুরোধ থাকছে, আপনারা যে আলোচনাগুলো আমাদের এখন করছিলেন বা সবাই যদি করলেন, এই লোকটা এমনই লোক একটা, সবাই মাথার মধ্যে রাখবেন কিন্তু বাড়িতে গিয়ে ভুলে যাবেন, নাহলে মনে হবে যেন আমার নানা হয়ে গেছে। এই ভাবনা থেকে কিন্তু বেরিয়ে আসতে হবে, নাহলে তাই ভাববেন কি বলো এটাই আর তো আমার এই এরকম ভাবনাটা অন্তত রাখবেন। সবাই ভালো থাকবেন। আর কি করবো, আরেকটা জিনিস জানা ছিল যেটা আমি নিজেকেও কোনোদিন খুব একটা উত্তর দিতে পারিনি, যে আমরা বলছি কেবল এই মানুষকে ভালোবাসো, প্রেম দাও, এই শিখো, ওই করো। একটা জিনিস আমার খুব মনে হয় লাগে, এগুলো তো কেজি ধরে বিক্রি হয় না, ওজন ধরে বিক্রি হয়, যে এক কেজি ভালোবাসার জন্য এই তুমি যে কাজগুলো এইরকমভাবে কাজ করবো, ওইরকম। সেই জন্য বিশেষ বিশেষ কিছু দিক যদি কারোর জানা থাকে আপনাদের নিজেদের মধ্যে বিনিময় করবে। যেটা উন্নত আমাদের শিক্ষক বলছিল যে একটা নেগেটিভ জিনিসকে, উনি অসুস্থ মানুষ, ওনাকে একটা লোক বলেছেন যে বাহ আপনার কাছে একটু মিষ্টি রাখছে, এই নেগেটিভ রাখতো, এটা কিন্তু ইঞ্জেকশন খাওয়ানো হবে না, ট্যাবলেট খাওয়াবো হবে না, এটা বিশেষ একটা টিপস। এইগুলো যদি আপনাদের কারো জানা থাকে নিজেদের মধ্যে বিনিময় হবে, তাহলে হবে কি অনেকটা হালকা বোধ করবে, আর সবসময় মনে হবে না যে আমি অসুস্থ বা আমি কোনো মানুষের শিকারের মধ্যে ঘুরে গেছি। কারণ এটা এমনই জিনিস, বাড়িতে গিয়ে যা আলোচনা হলো আমি গিয়ে ঠিক ভাবতে শুরু করি, এটাই একটা করে এটা বলেছি, আমি তো সব ভুলে যাই, কারণ হচ্ছে আমার ওই রোগ হয়ে গেছে, এরকম হওয়ার কোনো দরকার নেই। একটু সবাই সাবধানে থাকুন। ভালো এক্ষুনি ভোট প্রশ্ন স্যার অনুরোধ করলেন যে উনি আসছেন, তো যদি মনে লাগে বেরিয়ে যেতে হবে। ওনার উপস্থিতিতে একটি সার্টিফিকেট, রেকগনিশন সার্টিফিকেট সংস্থাকে তুলে দিতে যান। আমি অনুরোধ করব বিষ্ণুপদ স্যার, বেবি ম্যাডাম একটু আসুন, সার্টিফিকেটটা স্যারের হাত থেকে একটু গ্রহণ করুন। বিষ্ণুপদ স্যার এবং বেবি ম্যাডাম। অসংখ্য ধন্যবাদ। এটা আমরা ফ্রেম করে আমাদের অফিসে রাখবো। থ্যাংক ইউ।
রবি ম্যাডাম দাঁড়ান, সাইডে যান। থ্যাংক ইউ। একটা বসুন, আমরা চেষ্টা করি যে হরিপ্রসাদ স্যারকে পেয়ে যাই, খুব ভালো হবে। তার 5 মিনিট বের করুন। হ্যাঁ, হয়ে গেছে। আমার ব্যবহার আছে আমার হাজব্যান্ড তো আমরা বাইরেই থাকি। তো আমার হচ্ছে 50 year হয়েছে না, তো পান চালাই উনি এসে আমার বাড়ির পান আরেকটা হচ্ছে কি বন্ধ করতে চলে যায় বাড়িতে, মানে কোনো কাজে মেটে যায়। দেখে আসি যেটা এইগুলোর জন্য যদি ট্রিটমেন্ট করে মেডিসিনের হেল্প নেই, তাহলে এইটা খেতে আবার আপনাদের বয়সে এসে কিন্তু বন্ধু পাই না। এই অর্গানাইজেশনগুলোতে আমরা যুক্ত হলে আমরা সেই নিঃস্বার্থ বন্ধুত্বটা আবার ফিরে পাই। আসলে আমাদের মনে হয়, আমার তো মনে হয় বয়স হয়ে যাচ্ছে বলে আমার মনে হয় এখানে এসে না আমার সত্যি মনে হয় মাঝে মাঝে বয়স হলেও আমরা কিছু পাই। বয়স হলে যদি এরকম আমাদের মাঝে এসে উপস্থিত রয়েছে আমাদের অন্যতম উপদেষ্টা হরিপ্রসন্ন মিশ্র স্যার। ওনার ব্যস্ত স্কেডিউলেও উনি আমাদের একটা সময় দিয়েছেন, তো ওনাকে অনুরোধ করবো একটু করে ওনার মূল্যবান বক্তব্য মানসিক স্বাস্থ্য সিনিয়র সিটিজেন এই বিষয়ের উপরে। উনি আমাদের বিভিন্ন প্রোগ্রামে অনুপ্রেরণাদায়ী বক্তব্য রাখেন, আমাদের শ্রদ্ধা এনজিওর অন্যতম বোর্ড মেম্বার, এবং শেষে আমরা বিষ্ণুপদ স্যারের গলায় একটি গান শুনবো। আজকে এই সংবাদ ঘোষণা এবং শিমুই আমাদের স্বাস্থ্য জেলা, বিষ্ণুপুর স্বাস্থ্য জেলা, সেখানে যারা মানসিক স্বাস্থ্য বিষয়ে কাউন্সেলিং দেন এবং মূলত বিষয় বিভাগকে পরিচালনা করেন, তারা উপস্থিত আছেন। তাদের সকলকে আমি শ্রদ্ধা নিবেদন করি। আমাদের সঙ্গে আছেন আমাদের প্রিয় ডক্টর দীপক সাহা স্যার, তাকে আমি শ্রদ্ধা জানাই। আর সঙ্গে যারা আছেন তারা আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন এবং আমার সত্যি কথা অন্তরে একেবারে আপন জলের মতো এই হোসলার যারা বয়স্ক নাগরিকরা আছেন, বরিষ্ঠ নাগরিকরা, শান্তানুর হক স্যার আছেন, আপনাকেও স্বাগতম শ্রদ্ধা ফ্রম মাই পার্ট অ্যান্ড ফ্রম দি পার্ট অফ হোসলা। তো আসলে
এই কাজগুলি সবই আমাদের কল্যাণ কাজ বলে আমি মনে করি। এই যে যারা আমাদের স্বাস্থ্য বিভাগ থেকে এসেছেন, এখানে এসে সময় দিচ্ছেন, এবং ভোসলা এমন একটি সংস্থা যারা মূলত স্বেচ্ছাসেবী সংস্থা ভোসলা, এবং শ্রদ্ধা তার সঙ্গে যোগ হয়েছে। শ্রদ্ধাটি একেবারেই এনজিও, এবং সেই এদের যৌথ উদ্যোগে এরকম ধরনের কল্যাণ কর্মগুলি হচ্ছে। শহরের যারা বরিষ্ঠ নাগরিক আছেন, যারা আমি বারবার বলি যে সারাটি জীবন এই সমাজের জন্য দিয়েছেন, সমাজকে গড়েছেন এবং সমাজের জন্য কিছু বলিষ্ঠ নাগরিক তৈরি করে দিয়েছেন, যারা এখন যাদের কাঁধে এখন সমাজ হাঁটছে, সেই মানুষগুলি যারা দিয়ে দিয়ে নিঃস্ব হয়ে গেছেন, তারা এখন কেমন আছে এই কথা কিন্তু আমরা অনেকেই খোঁজ করতে ভুলে যাই। ব্যস্ত জীবন, আর ব্যস্ত জীবনে আমরা অনেক সময় ভুলে যাই বাড়ির সেই বরিষ্ঠ নাগরিক তিনি কেমন আছেন, তার কোনো সুবিধা আছে কিনা। এবং এই কথাটা কিন্তু ভোসলা এবং শ্রদ্ধা আমাদের বিশেষ করে মনে করে দেওয়ার সুযোগ করে দিয়েছে। তাদের ডাক যখন আসে, জাস্ট এই ধরনের কল যে আমরা এটা নিয়ে করছি, বা প্রায় দেখি, আর সব এতে যাওয়া হয় না, এটা আমি তার জন্য দুঃখিত এবং আমার ব্যর্থতা স্বীকার করছি, সব জায়গায় আমি যেতে পারি না। কিন্তু ভোসলা ক্রমান্বয়িকভাবে চেষ্টা করছে বয়স্ক নাগরিকদেরকে কি করে সুখে রাখা যায়, কি করে আনন্দে রাখা যায়। এই আনন্দে রাখার ব্যাপারটা ভাবতে ভাবতেই আজকে মানসিক স্বাস্থ্যের বিষয়টি নিয়েও তারা ভেবেছে। ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই শুনেছেন আমাদের এক্সপার্টাইজের কথা, ওই যে আলোচনা হয়েছে, তো সেই কথা শুনে আপনারা বুঝেছেন যে স্বাস্থ্যের সঙ্গে মানসিক স্বাস্থ্য এই দুটো যে একেবারে বেশ আলাদা আলাদা স্রোতের মতো। স্বাস্থ্য ভালো আছে, সব আছে, রোগ নেই প্রায়, কিন্তু মনটা ভালো নেই। এই যে মন ভালো না থাকা, সেটি কিন্তু একটি বিশেষ কি বলবো রোগের মতো একটি অবস্থা রূপ দিয়ে যাচ্ছে। যে কারণে আপনারা দেখছেন আজকে আমাদের সিএমআই বিভাগের যে ডিপার্টমেন্ট হয়ে গেছে একটা, সেই ডিপার্টমেন্টের কাজই হচ্ছে আপনার মানসিক স্বাস্থ্য যদি ভালো না থাকে ভালো করে দেওয়ার জন্য যে উদ্যোগ আছে, যে ব্যবস্থা আছে, যে একটা বিজ্ঞান, মানসিক স্বাস্থ্য একটা বিজ্ঞান, সেই বৈজ্ঞানিক পদ্ধতিতে আমরা যদি একটু খোঁজ করি, ওনাদের কথা শুনি যে আমার কেন এরকম মনে হচ্ছে, কেন উদাসীন লাগছে, কেন আমি জীবনের সঙ্গে যে আনন্দটা, সেই আনন্দ খুঁজে পাচ্ছি না, এইগুলো যদি আমরা একটু অন্বেষণ করতে পারি, সেলফ অ্যানালাইসিস আমি বলি, সেলফ অ্যানালাইসিস যদি করতে পারি, একটু যদি ইন্ট্রোস্পেক্ট করতে পারি যে আমার অসুখের ব্যাপারটা কি, কারণটা কি, কেন আমি আনন্দকে উপলব্ধি করতে পারছি না। সারদামা বলতেন শ্রীরামকৃষ্ণের সঙ্গে তখন দক্ষিণেশ্বরে আছেন, তখন একেবারে ছোট্ট একটা নহবতের ঘরে আছেন, সেখানে ভীষণ কষ্ট, এমনকি আপনারা জানেন সারদামায়ের এই যে ওয়াশরুম যাওয়ার কোনো সুযোগ ছিল না বলে কোনো কোনো সময় তাকে শিকার হতে হয়েছে, যেটা আমরা এখন বলি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা এই জাতীয়, সেটা ভুগতে হয়েছে মাকে। কেন না, খুব ছোট্ট রুমে আছে, খুব ইয়ের মধ্যে, ঘেরাটুপের মধ্যে আছে। কিন্তু মা বলছেন আমার মনে হতো দক্ষিণেশ্বরে যখন ছিলাম যেন আমার অন্তরে আনন্দের ঘট বসানো আছে, একটা ঘট বসানো আছে আনন্দের। এই যে ঘট বসানো থাকে সেটা কিন্তু আমাদের সবারই আছে, এই আনন্দের ঘট আমাদের সবার মধ্যে আছে। আমি অনেক সময় আমার ছাত্রদেরকেও বলি, ছাত্রীদের বলি, যারা আমার কাছে, আমার যেটা একটা ইয়ে আছে, উদ্যোগ আছে শিক্ষা সেবা দেওয়া, তাতে from 9 to 12 onward এমনকি যারা চাকরির জন্য চেষ্টা করছে, আমি সেই মেয়েদেরকেও আমার বিষয়ে ইংরেজিতে তালিম দিই আর কিছু ভালো কথা শোনাই। তো একদিন ওদিকে বলছিলাম একটি মেয়ের খুব মন খারাপ ছিল, 17-18 মেয়েদের মন খারাপের অনেক কারণ থাকে। আমি ওই মন খারাপটা কদিন দেখা করে বললাম যে তুমি কেন ডিপ্রেস থাকছো, তুমি ভাবো যে তোমার মনের মধ্যে একটা প্রস্ফুটিত আনন্দের পত্র আছে, এবং এটাই সত্য যে আনন্দ বাইরে থেকে আসে। আপনাকে কোনো খাবার, আপনাকে কোনো ভালো পরিষেবা আনন্দ দেয় না, ইট কামস ফ্রম উইদিন। আনন্দ আমার ভেতরে আছে আর সেই আনন্দই বাইরে আসে। এই ভেতরের আনন্দের সঙ্গে যদি সংযোগ রাখা যায় আর সেই আনন্দের পত্র যেটি ভিতরে আছে, প্রস্ফুটিত আছে, সেটির সঙ্গে যদি যোগ রাখা যায়, তাহলে কিন্তু বাইরের আনন্দকেও আমরা জয় করতে পারি। মানে বাইরের যে দুঃখ, বাইরের যে বিষাদ, তাকে আমরা জয় করতে পারি, অনায়াসে জয় করতে পারি, কারণ আমার অন্তরের আনন্দের সঙ্গে আমার যোগ হয়ে গেছে। এমনিতেই আমরা জানি ভেতরে একজন আছেন আনন্দময় পুরুষ, আর সেই আনন্দময় পুরুষের সঙ্গে যদি যোগ থাকে, সেই অন্তরের যে হৃদপত্র, আনন্দের হৃদপত্রটি, তার সঙ্গে যদি যোগ থাকে, আমাকে কোনো দুঃখ আমাকে দুঃখী করতে পারবে না। আমি সবসময়
মাদার একটা জায়গায় বলছেন, মানে শিরোমণিদের উপরে আশ্রমের মা, তিনি বলছেন যে তুমি নিজের মধ্যে বাস করা অভ্যাস করো। বাইরে বাইরে আমরা আছি, যেমন শান্তনু দেখেছেন, আমি এলাম, আর এটা আমার বাইরের যে জীবন আপনাদের সঙ্গে দেখতে পেলাম, আমি ধন্য হচ্ছি। কিন্তু এর ছাড়াও আমার নিজের একটা জগৎ আছে। যখন আমি একান্তে আছি তখন আমার নিজের সেই আনন্দময় জগতের মধ্যে আমি বাস করি। আর ইফ আই ক্যান প্র্যাকটিস দিস, এটা যদি অভ্যাস করে নিতে পারি, তাহলে দেখা যাবে আমি সহজে আমার মানসিক স্বাস্থ্য ভাঙছে না, সহজে আমি হেরে যাচ্ছি না, সহজে আমি বিষাদগ্রস্ত হচ্ছি না। এই পদ্ধতিটা আমি বলবো আপনাদের একটু লক্ষ্য রাখতে, ভিতরের আনন্দের সঙ্গে নিজেকে যুক্ত রাখা, আর নিজের জন্য একটা আনন্দময় জগৎ তৈরি করে নেওয়া, যেখানে আপনি বাস করবেন, যেটি আপনার নিজের জগৎ। বাইরের জগৎটা সবাইকে নিয়ে, আর সেখানে ইউ আর অ্যালোন, আপনি সেখানে একা সেই আনন্দ নগরের বাসিন্দা। এটা করলে কিন্তু ভালো লাগবে। দেখবেন, আমার শ্রদ্ধা নিবেদন করছি ডিপার্টমেন্টে যারা এসেছেন, তারা আমার খুব প্রিয় মানুষ, কারণ আমি সেই ওই অফিসের সঙ্গে নানান কাজে তাদের নানান প্রয়োজনে যায়, সারা শহর জুড়ে ছুটে বেড়ায়, যেমন শান্তনু ডাকলে সেখানেও আসতে ছুটে বেড়ায়। বৃষ্টির মধ্যেও ভাবছি একটা রেজিস্ট্রি অফিসে কাজ ছিল, সেখান থেকে আমি ছুটি নিয়ে চলে এসেছি, মানে ইন্টারিং টাইম, আবার যেতে হবে 6টায় 6:30। আমি বললাম না, ওটাই যাবোই একটা। সো আই এম হ্যাপি টু মিট ইউ। সবাই ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ স্যার। জ্যোতির্ময় তার বাসটা বেরিয়ে যাওয়ার আগে গান আমাদের গাইতে হবে। কোন গান গাইছেন? রথের গান নেই? একসাথে আসুন, দুজন মিলে করুন না। আমাদের বিষ্ণুপুরের উল্টো দুর্ভোগ থেকে আমাদের বিষ্ণুপুর নিয়ে প্রাণের শহর হয়ে আমাদের বিষ্ণুপুরের আশিস সাহেবের গান খুব সুন্দর লিখেছেন। উনি হয়তো যখন চলে যাবেন তখনও কিন্তু দাগ কেটে থাকবে। সেটা বসলাম আর শ্রদ্ধা যে আয়োজন করেছে, এই এত সুন্দর পরিবেশে আমি প্রথম এসেছি, আমার খুব ভালো লেগেছে। আপনাদের সকলের মূল্যবান বক্তব্য শুনে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সকলের প্রথমে আমি ভালোবাসা শ্রদ্ধা জানাই। যাক, আমি ঠিক আমাদের বিষ্ণুপুর আশিস সাহেবের লেখা গানটি আমি পরিবেশন করছি। আমার প্রাণের শহর প্রেমের মাটি গুপ্ত বৃন্দাবন, আমার প্রাণের শহর প্রেমের মাটি গুপ্ত বৃন্দাবন, যেটা ভ্রমে বিরাজ করে মদন মোহন, যেটা ভ্রমে বিরাজ করে মদন মোহন। দুই অবতার দুই পাড়াতে, 11 পাড়া 8 পাড়াতে, দুই অবতার দুই পাড়াতে, চড়ে বসে আপন রথে, উল্টো রথে নগর ভ্রমে সঙ্গে ভক্তগণ, যেটা ভ্রমে বিরাজ করে মদন মোহন, যেটা ভ্রমে বিরাজ করে মদন মোহন। এই কালিন্দীর ওই কালো জলে ইতিহাস কথা বলে, কালিন্দীর ওই কালো জলে ইতিহাস কথা বলে, জ্যোৎস্না রাতের লাল বাঁধে, জ্যোৎস্না রাতের লাল বাঁধে স্মৃতির মন্থন। এ পোড়া মাটির মন্দিরেতে কাব্য ভাসে দৃশ্যপটে, পোড়া মাটির মন্দিরেতে কাব্য ভাসে দৃশ্যপটে, মল্লরাজের কৃষ্টিগাথা করি গো স্মরণ, যেটা ভ্রমে বিরাজ করে মদন মোহন, যেটা ভ্রমে বিরাজ করে মদন মোহন, যেটা ভ্রমে বিরাজ করে মদন মোহন। Mm-hmm.
জপধ্বনি মহিমার আশীর্বাণী ভক্ত কুলে ভরা থাকে গড় প্রাঙ্গণ ভক্ত কুলে ভরা থাকে গড় প্রাঙ্গণ চৈত্র শেষের গাজন মেলায় সাড়ে স্বরে দেহুল তলায় চৈত্র শেষের গাজন মেলায় সাড়ে স্বরে দেহুল তলায় বোম ভোলে মাতে দিহরে গাজন বোম ভোলে মাতে দিহরে গাজন ভাদু টুসু গানের কথা রমণীদের জীবন গাথা ভাদু টুসু গানের কথা রমণীদের জীবন গাথা সুরে সুরে ছন্দে তালে সুরে সুরে ছন্দে তালে করি গো বর্ণন এই যে মানব প্রেমের সৃষ্ট ভূমি নত শিরে চরণ জমি মধুপধুনার আলপনে সুরভ গাহন যেতা ভ্রমে বিরাজ করে মদন মন যেতা ভ্রমে বিরাজ করে মদন মন যেতা ভ্রমে বিরাজ করে মদন সরকার আয়োজন করেছে এবং আমাকে যে সুযোগ করে দিয়েছে বৈঠক সরকার স্বীকৃতি কামনা করে ভগবান জগন্নাথ প্রভু সুবিধা প্রার্থনা জানাই।